ওকে শাওন ভাই, আমি আপনাকে হোস্ট করে দিছি। ওকে ভাইয়া, ঠিক আছে। আমি আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে লেকচার 9 স্টার্ট করব। তো আমরা এতদিন ফাইন্যান্স করেছি, ব্যাংকিং করেছি, এখন আজকে আমরা নতুন আরেকটা টপিকে যাচ্ছি, যেটা হচ্ছে বীমা। তো আমরা প্রথমে আজকে বীমা সম্পর্কে জানবো। হ্যাঁ, প্রথমে যেটা বীমা কি? আসলে বীমা হচ্ছে কি, দুজন ব্যক্তির মধ্যে একজনকে আমরা বলে থাকি বীমা গ্রহীতা, একজন হচ্ছে বীমাকারী। অর্থাৎ যিনি বীমা গ্রহণ করে তাকে আমরা বীমা গ্রহীতা বলি, আর যার নিকট বীমাটা করা হচ্ছে তাকে আমরা বীমাকারী বলি। তো বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে ঝুঁকি বন্টন প্রক্রিয়া সংক্রান্ত যে চুক্তি, সেটাকে আমরা বলছি বীমা। অর্থাৎ যে যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে একজন ব্যক্তি আরেকজনের ঝুঁকি গ্রহণ বা ঝুঁকি হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি বীমা। এখন এই বীমার মধ্যে দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে বীমাকারী, একটা হচ্ছে বীমা গ্রহীতা। আর বর্তমানে যে বীমা আইন, আমাদের যে দেশের যে বীমা, সেই বীমা আইনটা 2010 সালের আইন দ্বারা পরিচালিত। আর বীমা যে প্রতিষ্ঠানটা এই বীমা প্রতিষ্ঠান যেগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোল করার জন্য যে অথরিটি বা বোর্ড, সেই বোর্ডের নাম হচ্ছে IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। এর কাজ হচ্ছে কি, বীমা সংক্রান্ত যত লেনদেন বা আইন বা বীমা যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোল করে থাকে। বাংলাদেশে যে বীমা অর্ডিন্যান্স, সেটা হচ্ছে 1972 সালের আইন দ্বারা বীমা অর্ডিন্যান্স, যেটা রাষ্ট্রপতি জারি করে। আর বাংলাদেশের আমরা যদি বীমাকে দেখি, তাহলে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধারণ বীমা, আরেকটা হচ্ছে জীবন বীমা। হ্যাঁ, এখন এই বীমা চুক্তির অপরিহার্য কিছু উপাদান রয়েছে, যে উপাদানগুলো না হলেই বীমা সম্ভব হয় না। সে উপাদানগুলো সম্পর্কে আমরা এখন জানবো। এখন প্রথমে বলছে যে চুক্তির সাধারণ উপাদান বা নীতি। এরপর হচ্ছে চুক্তির বিশেষ উপাদান। সাধারণ উপাদান কি? একাধিক পক্ষ। কোন চুক্তি হতে গেলে অবশ্যই একের অধিক পক্ষ থাকতে হবে। একজনে কখনো চুক্তি হয় না, অর্থাৎ ন্যূনতম দুইজন ব্যক্তি দরকার। এই দুইজন ব্যক্তি চুক্তিটা করবে। তার মধ্যে এক পক্ষকে আমরা বলছি বীমাকারী, আর এক পক্ষকে বলছি বীমা গ্রহীতা। বীমাকারীকে যে বীমা প্রতিষ্ঠান, সে বীমা প্রতিষ্ঠানটাকে আমরা বলছি বীমাকারী, আর যিনি বীমা করছেন তাকে আমরা বলছি বীমা গ্রহীতা। এরপরে প্রস্তাব। যে কোনো একটা পক্ষ প্রস্তাব প্রদান করবে। যে বীমা করার জন্য যে কোনো একটা পক্ষ প্রস্তাব করবে, প্রস্তাব ছাড়া তো চুক্তি হবে না। এরপরে স্বীকৃতি। তার মানে আমি যদি প্রস্তাব দিই, আরেকজনকে স্বীকৃতি দিতে হবে। যে আমি বললাম যে আপনি আমার এখানে বীমা করেন, তাহলে কি এখন আপনি সম্মতি দিতে হবে। এই সম্মতিটাই হচ্ছে স্বীকৃতি। এরপরে দেখেন সম্মতি, তারপরে দায় দায়িত্ব। এখন যখন আমরা চুক্তি করব, অবশ্যই দায় দায়িত্ব। যেমন এর মধ্যে একজনের দায় হচ্ছে কি, তাকে নির্দিষ্ট সময়ে প্রিমিয়াম দিতে হবে। আরেকজনের দায়িত্ব হচ্ছে কি, সে প্রিমিয়ামের বিনিময়ে ঝুঁকি গ্রহণ করবে।
এরপরে নিশ্চয়তা, এখানে যেহেতু চুক্তি হচ্ছে একজন ব্যক্তি আরেকজনকে নিশ্চয়তা প্রদান করবে। এরপরে দেখেন চুক্তি পালনের সম্ভাব্যতা ও যৌক্তিকতা। এই যে চুক্তির কিছু শর্ত থাকবে, সেই শর্তগুলো অবশ্যই যৌক্তিক হতে হবে এবং আরেকজন সেটা অবশ্যই মেনে চলবে। এরপরে আইনগত আনুষ্ঠানিকতা, ওই যে বাংলাদেশের বীমা কোম্পানি আইন 2010 সালের, বীমা কোম্পানি অর্ডিন্যান্স 1972 সালের, এই আইনগুলো একজন আরেকজনকে মানতে হবে। পক্ষসমূহের যোগ্যতা, একটা পক্ষকে অবশ্যই ঝুঁকি গ্রহণ করে নির্দিষ্ট সময়ে ঝুঁকিটা কি করতে হবে, হ্রাস করে দিতে হবে। আরেক পক্ষের যোগ্যতা কি হতে হবে, নির্দিষ্ট সময়ে তাকে প্রিমিয়াম প্রদান করতে হবে। এরপরে স্বেচ্ছা দায়, যে দায় গ্রহণ করবে উনি নিজের ইচ্ছায়, জোর করে চাপিয়ে দায় গ্রহণ করবে না। উদ্দেশ্যটা বৈধ হতে হবে, কেন বীমা করছি। যেমন খেয়াল করেন, আপনি ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশে একটা বার আছে, বার তো বুঝেন, যে যেখানে ওয়াইন পাওয়া যায়, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস ক্লাব, ধরেন ক্যাসিনো। এখন ক্যাসিনো ব্যবসা করার জন্য আপনি বীমা করছেন। এখন বাংলাদেশে তো ক্যাসিনো বৈধ না, তার মানে আপনার উদ্দেশ্য বৈধ না। তাহলে উদ্দেশ্য যদি বৈধ না হয়, তাহলে কি হবে, যে আপনার ব্যবসা বা বীমা, আপনার বীমা চুক্তিটা হবে না। এরপরে দেখেন বীমা চুক্তির বিশেষ উপাদান, যেমন বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ কোনটা, বীমাকারী এবং বীমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ, সেটাকে আমরা বলছি বীমাযোগ্য স্বার্থ। আর্থিক স্বার্থটা যেমন বীমা গ্রহীতা প্রিমিয়াম দিবে, আর বীমাকারী কি নির্দিষ্ট সময়ে ক্ষতিপূরণ প্রদান করবে, এটাকে বলছে বীমাযোগ্য স্বার্থ। চূড়ান্ত বিশ্বাস, এই যে একজন আরেকজনকে, একজন প্রিমিয়াম দিবে আরেকজন ঝুঁকি হ্রাস করবে, এই দুইটার মধ্যে চূড়ান্ত বিশ্বাস থাকতে হবে। একজন আরেকজনকে অবিশ্বাস করলে কখনো চুক্তি হবে না। এরপরে ক্ষতিপূরণ, এটা একটা ক্ষতিপূরণ, যে একটা নির্দিষ্ট সময়ে ক্ষতি হচ্ছে বা ক্ষতি হলে ক্ষতিটা ইনি পূরণ করে দিচ্ছে। স্থলাভিষিক্ততা, স্থলাভিষিক্ততা কি, যেমন ধরেন আপনি কি করলেন, যে একটা কার, তো কারের দাম হচ্ছে 5 লক্ষ টাকা, এখন এই কারটা আপনি বীমা করলেন। এখন বীমা করলেন, ধরেন কারটা আগুনে পুড়ে গেল, তাহলে এখন ওই কারের দাম ছিল 5 লাখ, বীমাকারী আপনাকে পুরো 5 লাখ টাকা দিয়ে দিবে। এখন ওই যে জরাজীর্ণ যে কার্ডটা আছে, সেই কার্ডটা আপনাকে কি করতে হবে, বীমাকারীকে দিয়ে দিতে হবে। এটাকে বলা হচ্ছে স্থলাভিষিক্ততা, মানে আপনাকে টোটাল পেমেন্ট করে দিচ্ছে, যে সম্পদটা জরাজীর্ণ হয়ে পড়ে আছে সেটা বীমাকারীকে দিয়ে দিবেন। শর্তাবলী, বীমাকারীর সাথে বীমা গ্রহীতার কিছু শর্ত থাকবে, এই শর্তগুলো, এই শর্তের আন্ডারে ক্ষতি হলে আপনাকে প্রিমিয়াম ক্ষতিপূরণ দিবে। যেমন ধরেন আপনি ফ্যাক্টরি বীমা করলেন, এখন ফ্যাক্টরিতে আপনি কারণ লিখলেন কি, যদি বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে। এখন কেউ একজন এসে আগুন ধরিয়ে দিল, এখন সেটা তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আসে নাই, তাহলে বীমাকারী আপনার শর্তটা ফিল আপ হয় নাই। তাহলে শর্ত যদি ফিল আপ না হয়, তার মানে কি, বীমাকারী আপনাকে ক্ষতিপূরণ করতে বাধ্য নয়। নিকটতম কারণ, প্রক্সিমেট কজ, এটাকে ইংলিশে বলে থাকি প্রক্সিমেট কজ। আমরা যখন এই বিবিএ তে সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন প্রক্সিমেট কস্ট, এটাকে প্রক্সিমেট কস্ট বলে। প্রক্সিমেট কস্টটা কি, যে ধরেন কিছু নিকটতম কারণ, যেমন আপনার এখানে আগুন, আচ্ছা শর্ট সার্কিট থেকে লাগেনি, কিন্তু বৈদ্যুতিক একটা সুইচের কারণে এটা হলো। এই যে শর্ট সার্কিট থেকে যায়নি, কিন্তু বৈদ্যুতিক একটা প্রবলেম, এই যে প্রক্সিমেট কজ, একটা নিকটতম কারণ, কিন্তু কেউ একজন এসে আগুন ধরিয়ে দিল, টোটালি এটার সাথে এটা কখনোই রিলেশনটা যাচ্ছে না, তাহলে কি হতে পারে না, এই ক্ষতি দিতে পারে না। তাহলে প্রক্সিমেট কজটা দেখবো, নিকটতম কারণটা। এরপরে মনোনয়ন ও অধিকার অর্পণ, আমি চাচ্ছি যে আমার পরিবর্তে কেউ একজন পাবে এই টাকা, তাহলে সেটাকে আমরা বলছি মনোনয়ন বা অধিকার পত্তন। কিস্তি ফেরত, কিস্তি ফেরত কি, দেখা যাচ্ছে আপনি ইনস্টলমেন্ট দিতে 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 দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে আপনার কোনো ক্ষতি হলো না, তাহলে এখন আপনাকে কি করবে, বীমাকারী আপনাকে একটা কিস্তি ফেরত দিবে বা একটা বোনাস দিবে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিবে। ইউনিট 1 নিয়ে কারো কোনো প্রশ্ন যদি থাকে করেন। ইউনিট 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া, নাই, প্রশ্ন নাই। আচ্ছা, সবারই আমি কয়েকজনকে একটু জিজ্ঞেস করে নিই। যেমন হচ্ছে সবার উপরে দেখছি এমডি রাজু শেখ, আপনি আছেন? জামাল হোসেন আছেন? জি ভাইয়া, আমি তো কথা বলছিলাম। জি, আপনার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, এখন নাই আমার, এটা একের মধ্যে নাই কোনো প্রশ্ন। এরপরে দেখছি আমি দিবা, দিবা কি আছেন?
জি ভাইয়া। জি দিবা সাহেবান, দিবা আপু, আপনার কি কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, নাই। আচ্ছা, তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি মেহেদী হাসান সুজন, আছেন আপনি? হ্যাঁ ভাইয়া, আমার কোনো কোশ্চেন নেই ভাইয়া। ও আচ্ছা, আপনার এখানে আপনি হ্যান্ড রেজ করেছেন মনে হয়, ওই জন্য। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি ফাতেমা জান্নাত শাপলা, কোনো প্রশ্ন আছে আপনার? আমার হচ্ছে বিপুল সংখ্যক পলিসি সংগ্রহের নীতিটা একটু বলতে হবে। আমি তো এখনো এই এই লেকচারটা স্টার্ট করিনি, আমি তো ইউনিট 1 এ ছিলাম, ইউনিট 2 আমি এখন আমি স্টার্ট হচ্ছে করিনি। মাত্র এখন ঢুকছি তো, ওই জন্য ইউনিট 1টা দেখি নাই, আমি পুরো মার্কেটিং এ ঢুকে গেছি তো প্রথমে, ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, আপনি কি আজকে ফার্স্ট ক্লাস করছেন ফিনান্স? না, ফার্স্ট ক্লাস না, আমি প্রত্যেক ক্লাসই করছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনো ইউনিট 2 স্টার্ট করিনি, তাহলে 1 নিয়ে আর কারো কোনো প্রশ্ন নেই না, তাই তো? জি কারো কি ভাইয়া। কোনো? ওকে, তাহলে আমি ইউনিট 2 তে চলে যাচ্ছি। জি জি, রাজু শেখ, জি আপনি বলেন, আপনার কোনো প্রশ্ন আছে? ভাইয়া, জি, আ- আপনার আপনার কথা, আ- জি আপনার কথা সাধারণ বুঝিনি। বীমা এবং জীবন বীমার মধ্যে পার্থক্যটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। জি, সাধারণ বীমা আর জীবন বীমা। আচ্ছা, যদিও বা আমি এখন ওইদিকে হ্যাঁ, যাইনি। আরেকবার জি জি, আমি বলে দিচ্ছি। সাধারণ বীমাটা হচ্ছে যে যে বীমাটা সম্পত্তির জন্য, কোনো অ্যাসেটের উপর করা হয়, কোনো সম্পদের উপর করা হয়, সেটা হচ্ছে সাধারণ বীমা। আর যে বীমাটা মানুষের লাইফের জন্য, জীবনের জন্য করা হয়, সেটা হচ্ছে জীবন বীমা। আর আমরা যদি একদম সিম্পলি বুঝি, অর্থাৎ জীবন বীমা ছাড়া, মানে কোনো মানুষের জীবনের উপর বীমা ছাড়া বাকি যত বীমা আছে সবগুলোই সাধারণ বীমা। যেমন ধরেন, আপনি কি করলেন, আপনার ফ্যাক্টরির জন্য বীমা হ্যাঁ। করলেন, আপনার বিল্ডিং এর জন্য বীমা করলেন, আপনার গাড়ির জন্য বীমা করলেন। এই যে জীবন, মানুষের লাইফটা বাদ দিয়ে যত বীমা আছে সবগুলো সাধারণ বীমা। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। জি রাজু শেখ, জি বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। জি ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এখন আমরা ইউনিট 2 স্টার্ট করছি। দেখেন এখানে কি বলতে চাচ্ছে, যে প্রথমে যে বীমার কিছু নীতি দিচ্ছে, বীমাযোগ্য স্বার্থের নীতি। বীমাযোগ্য স্বার্থের নীতিটা কি? আমরা অবশ্যই যখন বীমা করব তখন আমাদেরকে স্বার্থটা দেখতে হবে, স্বার্থ ছাড়া তো আমরা কোনো কিছু করি না। তাহলে বীমার ক্ষেত্রে স্বার্থটা কি? যে বীমাকারী এই ক্ষেত্রে প্রিমিয়াম পাবে, এটা হচ্ছে তার স্বার্থ। আর বীমা গ্রহীতা হচ্ছে কি, নির্দিষ্ট সময় শেষে ঝুঁকিটা, ক্ষতি হলে ক্ষতিপূরণ পাবে, এটা হচ্ছে বীমা গ্রহীতার স্বার্থ। তার মানে এখানে একটা বীমাযোগ্য স্বার্থ থাকবে। এরপরে কি, সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি। এখানে কি, একজন আরেকজনকে বিশ্বাস করবে, পরিপূর্ণ বিশ্বাস করবে, এই নীতির উপর ভিত্তি করে বীমাটা করবে। ক্ষতিপূরণের নীতি, অবশ্যই একটা নির্দিষ্ট সময় শেষে বা ওই কিছু কারণে, যদি কোনো কারণে বা শর্তাবলীর সাথে সংশ্লিষ্ট যে কারণে ক্ষতিটা হচ্ছে, অবশ্যই বীমাকারী বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণটা প্রদান করবে। এরপরে হচ্ছে কি, প্রত্যক্ষ কারণের নীতি। প্রত্যক্ষ কারণ থাকতে হবে, যে একটা আমার কোন একটা জায়গায় সমস্যা হলো, তাহলে সমস্যাটা হওয়ার জন্য শর্তে প্রত্যক্ষ যে কারণ সেটা উল্লেখ থাকতে হবে, যে এই কারণে এই ক্ষতিটা হলো, আর সেই ক্ষতিটার কারণে আমি যদি বীমা করি তাহলে আমি ক্ষতিপূরণ পাবো। এই প্রত্যক্ষ কারণটা হচ্ছে কি, যেই কারণে আমি বীমা করছি বা যে ক্ষতিটার কারণে আমি বীমাকারীর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করি। আনুপাতিক অংশগ্রহণের নীতি। আনুপাতিক অংশগ্রহণটা কি? যেমন ধরেন, আপনি একজন ব্যক্তি, আপনি দুইটা কোম্পানিতে বীমা করেছেন, আপনার অ্যাসেট দুইটা কোম্পানিতে, আপনার একটা গাড়ি, এই গাড়িটা আপনি দুইটা বীমা কোম্পানিতে বীমা করেছেন। এখন এই ক্ষেত্রে দুইটা বীমা কোম্পানি তারা আপনাকে ক্ষতিপূরণ দিবে। তখন কিভাবে ক্ষতিপূরণ দিবে? ধরেন আপনি 5 লক্ষ টাকা গাড়িটার মূল্য, আপনি একটা জায়গায় 2 লক্ষ টাকার বীমা করেছেন, একটা জায়গায় 3 লক্ষ টাকার বীমা করেছেন। এখন আপনার গাড়ির ক্ষতি হলো, তখন ওই যে দুইটা কোম্পানি তারা আনুপাতিক হারে, যে জায়গায় আপনি 2 লক্ষ টাকা বীমা করেছেন উনি 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিবে, যে জায়গায় আপনি 3 লক্ষ টাকা বীমা করেছেন ওই কোম্পানি 3 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিবে। এটাকে বলছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। এরপরে দেখেন, বিপুল সংখ্যার পলিসি সংগ্রহের নীতি। বিপুল সংখ্যক পলিসি কি? যেমন ধরেন, আপনার বীমাকারী দেখা যাচ্ছে অনেকগুলো বীমা, মানে প্রিমিয়াম পলিসি, অনেকগুলো পলিসি গ্রহণ করেছে, যে এই সম্পত্তির বিপরীতে অনেকগুলো পলিসি নিয়েছে। এখন এই যে অনেকগুলো যে পলিসি নিচ্ছে, এই পলিসিগুলোর উপর ভিত্তি করে যখন আপনাকে ক্ষতিপূরণ দিচ্ছে, তখন সেটাকে আমরা বলছি বিপুল সংখ্যক পলিসি সংগ্রহের নীতি। এরপরে কি, সম্ভাব্যতার নীতি।
অর্থাৎ এটা হচ্ছে ভবিষ্যতে ঘটতে পারে এমন একটা সম্ভাবনা থাকবে যে আমার ক্ষতিটা ভবিষ্যতে হতে পারে। এই যে এই সম্ভাবনার উপর ভিত্তি করে আমরা কি করি, বীমাটা করি। এই জন্য সম্ভাব্যতাটাকে আমরা অবশ্যই যাচাই করব। এরপরে হচ্ছে কি দেখেন, সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি। তার মানে কি, ধরেন বীমাকারী তার সামর্থ্যের উপর ভিত্তি করে ঝুঁকিটা গ্রহণ করবে। যেমন আপনি একজন বীমা গ্রহীতা, আপনি গেলেন একটা বীমা কোম্পানির কাছে। এখন বীমা কোম্পানির কাছে গিয়ে বললেন আপনার 50,000 কোটি টাকার ক্ষতি হতে পারে। এখন ওই বীমাকারীর পক্ষে 50,000 কোটি টাকার ক্ষতি নেওয়া সম্ভব না। তখন বীমাকারী কি করবে, যে আপনাকে বলে দিবে যে না, আমি তো এতটুকু করতে পারবো না, আমি আপনার জন্য এতটুকু ঝুঁকি গ্রহণ করতে পারবো, এতটুকু বীমা আমি নিতে পারবো। এটাকে বলছে যে সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি। আমার যতটুকু সম্ভব আমি ততটুকুই নিব, যতটুকু সম্ভব না ততটুকু আমি নিব না। দ্রুত সারাদানের নীতি। দ্রুত সারাদান কি, যেমন বীমা গ্রহীতার ক্ষতি হলো, বীমা গ্রহীতার যে ক্ষতি হলো, বীমাকারীকে সাথে সাথে যত দ্রুত সম্ভব, as soon as possible, বীমা গ্রহীতার দাবি পরিশোধ করতে হবে। এটাকে বলছে দ্রুত সারাদানের নীতি বা দ্রুত সারার নীতি। হ্যাঁ, এরপরে এই যে স্থলাভিষিক্তকরণ উত্তম অর্থনের নীতি, আমি একটু আগেই বলেছিলাম। ধরেন আপনার একটা কারের ক্ষতি হলো, কারের ক্ষতি হওয়ার কারণে এখন কি করলো, ওই কারটা ধরেন দেখা যাচ্ছে পুরো আগুনে পুড়ে গেল। এখন আপনার 5 লক্ষ টাকার ক্ষতি হলো, বীমাকারী আপনাকে 5 লক্ষ টাকা পরিশোধ করে দিল। এখন ওই যে পুরা যে কার, যে স্যালভেজ ভ্যালু, অবশিষ্ট যে গাড়িটা আছে, সেই গাড়িটার মালিক হয়ে যাবে বীমাকারী। এটাকে বলছি স্থলাভিষিক্তকরণ। ইউনিট 2 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই ইউনিট 2 এর মধ্যে 4 এবং 5 একটু আবার বুঝিয়ে দিলে ভালো হতো। 4 এবং 5। আচ্ছা ঠিক আছে, ইউনিট 2 এর 4 এবং 5, তাই তো? জি ভাইয়া। 4 এবং 5। আচ্ছা, বললাম যে প্রত্যক্ষ কারণের নীতি। প্রত্যক্ষ কারণের নীতি হচ্ছে কি, যে আপনি বীমা করছেন, তো বীমা করতে গেলে আপনি একদম প্রপার কোন কারণে ক্ষতিটা হবে আপনার, ওই কারণটাই হচ্ছে। যেমন ধরেন আপনি বীমা করলেন একটা ফ্যাক্টরিতে, এখন আপনি বলে দিলেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আমার আগুন লাগতে পারে। এই যে এখন আগুন লাগলে হবে না, তার মানে আপনার চুক্তিতে উল্লেখ আছে কোন ধরনের আগুনটা লাগবে। এটাই হচ্ছে প্রত্যক্ষ কারণ। এরপরে হচ্ছে এখন কি ভাই এখানে এখানে তো যে প্রত্যক্ষ কারণের বিষয়টা, এটা তো শিওর ভাবে বলা যায় না আসলে যে ভবিষ্যতের এই বিষয়টা, যে আমার এই কারণে আগুন লাগবে কিনা। অন্যান্য আগুন বাদে বা অন্যান্য সবকিছু মিলাইয়া বীমা করা নাকি একটা ইস্যু নিয়ে বীমা করা হয়? না, মানে এখন একটাই। কিন্তু না, এখন ধরেন অনেকগুলো বিষয়, এগুলো হচ্ছে সম্ভাব্য বিষয়, কিন্তু আপনাকে একটা প্রত্যক্ষ কারণ উল্লেখ করতে হবে। কারণ তাহলে একটাই থাকবে নাকি নাকি অনেকগুলো কারণ থাকতে পারে এখানে? হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, অনেকগুলা। থাকতে পারে, অনেকগুলো কারণ থাকতে পারে, অনেকগুলো কারণই থাকতে পারে, কিন্তু উল্লেখ করে দিতে হবে এই কারণগুলো। আমি তো একটা এক্সাম্পল আপনার সুবিধার জন্য আমি বৈদ্যুতিক শর্ট সার্কিটটা বারবার বলছি, যাতে হ্যাঁ আপনি এটা দিয়ে বুঝতে হ্যাঁ, পারেন। এটা বুঝতে পারছি। পরেরটা একটু আবার বলেন ভাই। জি। আর আনুপাতিক অংশগ্রহণের নীতি। আনুপাতিক অংশগ্রহণের নীতি হচ্ছে কি, যেমন ধরেন আপনার নাম কি জানি, জামাল হোসেন, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ, এখন জামাল হোসেন সাহেব, ধরেন আপনি 2টা বীমা কোম্পানির সাথে বীমা করেছেন। এখন আপনার কার হচ্ছে একটা, এখন একটা বীমা কোম্পানিতে 2 লক্ষ টাকার বীমা করেছেন, আর একটা কোম্পানিতে 3 লক্ষ টাকার বীমা করেছেন এই কারের উপর। এখন আপনার যখন ক্ষতি হবে, তখন ওই 2টা বীমা কোম্পানি আনুপাতিক হারে, যেখানে আপনি 3 লক্ষ টাকার বীমা করেছেন সেটা 3 লক্ষ টাকার পরিমাণ ক্ষতিপূরণ করবে, আর যেখানে আপনি 2 লক্ষ টাকা বীমা করেছেন সেখান থেকে আপনি 2 লক্ষ টাকার ক্ষতি পাবেন। এই যে এই 2টা কোম্পানি থেকেই 2টা কোম্পানি একসাথে আপনাকে ক্ষতিপূরণ দিচ্ছে, সেটাকে বলছে আনুপাতিক হারে ক্ষতিপূরণ। জি সঞ্জিদা, তাহলে জি বলেন। হ্যাঁ, তাহলে ভাই এখানে যে বিষয়টা, এখানে ওই যে আমার যদি 5 লক্ষ টাকার কার নষ্ট হয়, তাহলে ওই 2.5 লক্ষ টাকা করে দিবে না, তাদের কাছে আমি যত টাকার বীমা করছি সেই আনুপাতিক হারে দেওয়া হবে নাকি? সেই আনুপাতিক হারে। হ্যাঁ, এখন বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। জি সঞ্জিদা, জি বলেন। বিপুল সংখ্যায় পলিসি সংখ্যায় নীতিটি একটু বুঝিয়ে দেন। বিপুল সংখ্যার পলিসি সংগ্রহের নীতিটা, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখন ধরেন আপনার বিপুল সংখ্যক পলিসিটাতে বলা হচ্ছে যে আপনি ধরেন সাপোজ একজন ব্যক্তি কারের ইন্স্যুরেন্স করলো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ধরেন কারের ইন্স্যুরেন্স এরকম ধরেন 100 জন করলো, 200 জন করলো। এখন খেয়াল করেন
ওই কার রিলেটেড যত ব্যক্তি ইন্স্যুরেন্স করবে আপনার ঝুঁকির হ্রাসের পরিমাণ তত বেশি কমে যাবে। এখন ধরেন কারের জন্য শুধু আপনি বীমা করছেন আমার কাছে, তাহলে এখন আপনার একজনেরটা দেখতে হচ্ছে। এখন দেখা যাচ্ছে কি কারের জন্য 100 জন চলে আসছে আমার কাছে, এখন 100 জনের তো এট এ টাইম ক্ষতি হবে না, তাহলে কি হচ্ছে 100 জনের মধ্যে দেখা যাচ্ছে 5 জনের ক্ষতি হচ্ছে, তাহলে আর 95 জনের তো ক্ষতি হচ্ছে না, তাহলে ওই 95 জনের কাছ থেকে তো আমি বেনিফিটটা পাচ্ছি। এটাকেই বলছে যে বিপুল সংখ্যক পলিসির নীতি, মানে একটা বিষয়ের উপর যখন অনেকগুলো ব্যক্তি একসাথে কি করবে, বীমা করবে। সঞ্জিতা বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। জি, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আর্থিক ক্ষতিপূরণের নীতিটা একটু বলেন ভাইয়া প্লিজ। আর্থিক ক্ষতিপূরণের নীতি খেয়াল করেন, আমি বীমা করছি তার মানে অবশ্যই এখানে অর্থ থাকবে। যেমন আমাকে কিসের ক্ষতিপূরণ দিবে? আমার যদি একটা কার নষ্ট হয়ে যায়, তার মানে বীমাকারী ইচ্ছা করলে আমাকে একটা কারও কিনে দিতে পারে। তার মানে কি ঘুরে ফিরে কি আমাকে আর্থিক ক্ষতিপূরণটাই তো দিচ্ছে, যে আমি আপনাকে প্রিমিয়াম দিচ্ছি, এর বিনিময়ে আপনি আমাকে একটা গাড়ি দিয়ে দিচ্ছেন। তো গাড়িটা কিনতে গেলে আপনার টাকার দরকার হচ্ছে 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা। তার মানে দিন শেষে আপনি আমাকে কি দিচ্ছেন? আর্থিক স্বার্থটাই দিচ্ছেন। এটাকে বলছে আর্থিক ক্ষতিপূরণের নীতি। জি ভাইয়া বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন? ধন্যবাদ। না ভাই, আর কোশ্চেন নাই। আচ্ছা, আপনাদের সাথে এটার পরে আরেকটা লাস্ট ক্লাস আমার, এরপরে আশা করি আর আপনাদের সাথে দেখা হবে না। জি, এখন হচ্ছে আমরা বীমা চুক্তি। বীমা চুক্তিটা কি? যে চুক্তির মাধ্যমে বীমাটা করা হচ্ছে, যে চুক্তির মাধ্যমে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে আর্থিক সম্পর্কের সৃষ্টি হচ্ছে বা বীমাযোগ্য সম্পর্কের সৃষ্টি হচ্ছে, সেই চুক্তিটাকে আমরা বলছি বীমা চুক্তি। এই চুক্তিতে দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে বীমাকারী, একটা হচ্ছে বীমা গ্রহীতা। অর্থাৎ যিনি বীমা গ্রহণ করেন তাকে আমরা বলছি বীমা গ্রহীতা, আর যে প্রতিষ্ঠানের নিকট বীমাটা করা হচ্ছে তাকে আমরা বলছি বীমাকারী। আর বীমা চুক্তির মাধ্যমে বীমা গ্রহীতা কি প্রদান করে? প্রিমিয়াম প্রদান করে। আর বীমাকারী কি করে? ঝুঁকি প্রদান করে। ফরহাদ হোসেন, আপনি ক্লাস শেষে প্রশ্নটা করেন। বীমাকারী কি করে থাকে? ঝুঁকিটা গ্রহণ করে থাকে। এরপরে হচ্ছে কি বীমা চুক্তি একটি বৈধ চুক্তি, এটি আইন দ্বারা প্রতিষ্ঠিত গঠিত, ঠিক আছে। আর বীমা চুক্তি সম্পাদন করতে গেলে অবশ্যই বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। এরপরে এখানে যেটা দেখাচ্ছে যে সমর্পণ মূল্য। সমর্পণ মূল্যটা কি আমাদেরকে একটু জানতে হবে। সমর্পণ মূল্য হচ্ছে আমি বীমা করলাম, দেখা যাচ্ছে 5 বছরের জন্য বীমা করছি, কিন্তু 3 বছর অতিবাহিত হওয়ার পরে দেখা যাচ্ছে আমি আর বীমা প্রিমিয়াম পলিসি প্রদান করা আমার পক্ষে সম্ভব নয়, প্রিমিয়াম প্রদান করা আমার পক্ষে সম্ভব নয় আর্থিক সমস্যার কারণে। সেই ক্ষেত্রে আমি যদি আমার এই বীমাটাকে উঠিয়ে নিই, অর্থাৎ আমি বীমা চুক্তিটাকে চাচ্ছি ক্যান্সেল করে দিতে, এই ক্যান্সেল করে দিলে এই 3 বছর পর্যন্ত আমি যে অর্থটা জমা করছি তার একটা পোর্শন বীমা কারী আমাকে প্রদান করবে, এটাকেই বলছে সমর্পণ মূল্য। অর্থাৎ আমি বলছি আমি সারেন্ডার করে দিচ্ছি, আমি সমর্পণ করে দিচ্ছি, আমি আর বীমা করতে চাচ্ছি না 3 বছর পরে। তখন ওই বীমাকারী আপনাকে ওই 3 বছরের জন্য একটা প্রিমিয়াম, একটা অর্থ আপনাকে প্রদান করে, যেটাকে বলছি আমরা সমর্পণ মূল্য। এরপরে এখানে যেটা দেখাচ্ছে যে বাংলাদেশে বীমা ব্যবসায় নিয়ন্ত্রণ সংস্থা, আমি বলেছিলাম যে বাংলাদেশে বীমা ব্যবসায়টা নিয়ন্ত্রণ হয় বাংলাদেশ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যাক্ট 2010 সালের আইন অনুসারে। আর বাংলাদেশে যে প্রতিষ্ঠান বীমা ব্যবসাগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে তাকে বলা হয় ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। আর বাংলাদেশে বীমা কোম্পানি অর্ডিন্যান্স 1972 সালের। আর বীমা কোম্পানি এই ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটিতে একজন চেয়ারম্যান থাকে, 4 জন মেম্বার থাকবে। দেখেন তো ইউনিট 3 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইউনিট 3 ভাইয়া সমর্পণ মূল্যের ক্ষেত্রে কি যে 3 বছর যদি আমি 3 বছর পর্যন্ত করতে পারি, পরে যদি আর না করতে পারি, তাহলে কি আমি যে টাকাগুলো জমা দিছি সেগুলোই দিবে নাকি ইন্টারেস্ট দিবে আমাকে? যে টাকা আপনি জমা রেখেছেন তার চেয়ে কিছু অংশ টাকা কম কেটে রেখে দিবে, কারণ আপনি তো টোটালি আপনি তার সাথে যে চুক্তিবদ্ধ হয়েছেন সেই চুক্তিটা আপনি মেনটেন করতে পারেননি। সেক্ষেত্রে সমর্পণ মূল্য হচ্ছে আপনাকে
ধরেন আপনি 3 বছর 3 লক্ষ টাকা জমা দিয়েছেন, আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিবে, যেমন ধরেন সেটা 2,20,000 হতে পারে, 2,30,000 হতে পারে। 3 লক্ষ তো আপনাকে দিবেই না, কারণ এটা সমর্পণ করে দিচ্ছেন আপনি। যদি আপনি 5 বছর পর্যন্ত করতেন, 5 বছর পরে দেখা যাচ্ছে কোনো ক্ষতি হয় নাই, তখন কোম্পানি আপনাকে কিছু মুনাফা দিতে পারে। আর সমর্পণ মূল্য 2 বছর অতিবাহিত না হলে সমর্পণ মূল্য দেয়া হয় না। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। জি, আর কারো কোনো প্রশ্ন? আপনার মতো করে যে একটা সংজ্ঞা দিয়েছেন বীমা চুক্তির, যদি কাইন্ডলি আরেকবার বলতেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, বীমা চুক্তিটাতে বললাম যে যে চুক্তির মাধ্যমে, দেখেন একটা জিনিস প্রথমে মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি আপনাকে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। সংজ্ঞাটা যে কোনো সংজ্ঞাই হোক, বেসিকটা যদি ক্লিয়ার থাকে আপনারটা অ্যাকসেপ্ট করা যাবে, ঠিক আছে? যেমন বীমা চুক্তিটাতে বললো যে বীমাকারী এবং বীমা গ্রহীতা, বীমাকারী এবং বীমা গ্রহীতা যে আর্থিক স্বার্থ অর্থাৎ ক্ষতিপূরণের জন্য যে চুক্তিতে আবদ্ধ হচ্ছে সেটাই হচ্ছে বীমা চুক্তি। তার মানে বীমাকারী এবং বীমা গ্রহীতা একজন প্রিমিয়াম প্রদান করবে, একজন কি করবে, ঝুঁকি গ্রহণ করবে। এই যে ঝুঁকি গ্রহণ করা এবং নির্দিষ্ট সময়ে প্রিমিয়াম প্রদান করা, এই দুইটা কাজের জন্য যে চুক্তিটা হচ্ছে সেই চুক্তিটাকে আমরা বলছি বীমা চুক্তি। আর এটা একটা ক্ষতিপূরণের চুক্তি, ঠিক আছে? অবশ্যই এখানে স্বার্থ থাকতে হবে, স্বার্থ না থাকলে চুক্তিটা হবে না। আর এখানে দুটি পক্ষ থাকবে, একটা হচ্ছে বীমাকারী, একটা হচ্ছে বীমা গ্রহীতা। ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান ঝুঁকি গ্রহণ করছে তাকে আমরা বলছি বীমাকারী, আর যিনি বীমা করছেন তাকে আমরা বলছি বীমা গ্রহীতা। বীমা চুক্তির মাধ্যমে কি হচ্ছে, বীমা গ্রহীতা নির্দিষ্ট সময় পর পর প্রিমিয়াম প্রদান করবে, আর বীমাকারী নির্দিষ্ট সময় শেষে ক্ষতিপূরণ প্রদান করবে। জি, ধন্যবাদ ভাইয়া। জি, এরপরে আর কার কোনো প্রশ্ন? আমি জিজ্ঞেস করছি, আয়েশা আক্তার আছেন? আয়েশা আক্তার আছেন? নাই। আচ্ছা, ফাতেমা জান্নাত শাবলা আছেন? জি। জি, আপনার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, নাই। আচ্ছা, এরপরে সুমন্ত দেবনাথ আছেন? জি ভাই আছি, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই না? এরপরে হচ্ছে মেহেদী হাসান সুজন আছেন? না ভাই। আচ্ছা, আপনি নাই? না ভাই, না ভাই, কোনো কোশ্চেন নাই ভাই। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে সুমাইয়া তাসনিম আছেন আপনি? জি ভাইয়া। জি, আপনার কোনো কোয়েশ্চেন নেই? না ভাইয়া। ও আচ্ছা, তো আমাদের হচ্ছে একটা পিএইচডি থিসিস এর কাজে আর কি, বুঝছেন? তো এইভাবে স্যারে অনলাইনে ক্লাস নেই, ক্লাস নেওয়ার পরে তো প্রশ্ন যখন আসে সবাই লিভ করে নেই, কারণ প্রশ্ন করা শুরু করবে আস্তে আস্তে লিভ করে নেয়, আবার যখন স্যার ডিসকাস করে তখন আবার জয়েন করে। তো আপনারা আবার এটা করেন না। তাহলে আমি ইউনিট 4 এ চলে যাই। আচ্ছা, জীবন বীমা। জীবন বীমা হচ্ছে কি, যে বীমা জীবনের জন্য করা হয়, অর্থাৎ মানুষের লাইফ সিকিউরিটির জন্য, জীবনের নিরাপত্তার জন্য যে বীমাটা করা হয় সেটাকে আমরা বলছি জীবন বীমা। জীবন বীমা ক্ষতিপূরণের চুক্তি নয়, কারণ কোনো বীমা প্রতিষ্ঠান, ক্ষতিপূরণটা কি, আপনার যে লসটা হচ্ছে সেটা ফিরিয়ে দেয়া, সেটাই হচ্ছে ক্ষতিপূরণ। যে ক্ষতিটা হবে সেটা ফিরিয়ে দেয়া। এখন মানুষের ক্ষতি হয়ে গেল, একজন মারা গেল, একজনের জীবন চলে গেল, বীমাকারীর পক্ষে, এই পৃথিবীর কারো পক্ষেই আল্লাহ ব্যতীত ওই মানুষের জীবনটা ফেরত দেওয়া সম্ভব না। তার মানে আমরা বীমাটাকে, জীবন বীমাকে কখনো আমরা ক্ষতিপূরণের চুক্তি বলতে পারবো না, এটাকে আমরা সিকিউরিটি, নিরাপত্তার চুক্তি বা নিশ্চয়তার চুক্তি বলতে পারি। নিরাপত্তার চুক্তি কি, যেমন ধরেন বীমাটা কিভাবে করা হচ্ছে, 5 বছরের জন্য আপনার আব্বা করলো 10 লক্ষ টাকার বীমা। এখন দেখা যাচ্ছে কি 5 বছরের জন্য আপনাকে জীবন বীমা করলো আপনার আব্বা 10 লক্ষ টাকার। এখন দেখা যাচ্ছে 2 বছর করার পরে উনি মারা গেল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি পুরা 10 লক্ষ টাকার ক্ষতি, 10 লক্ষ টাকারই কি বীমাটা পেলো।
যে কারণে মারা গেল ওই কারণটা যদি ওখানে উল্লেখ থাকে 10 লক্ষ টাকাই পেলো। এই জন্য এখানে বলছে যে এখানে একটা আর্থিক নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এই আর্থিক নিরাপত্তাটাকে বলা হচ্ছে যে এটা একটি নিশ্চয়তার চুক্তি বা নিরাপত্তার চুক্তি। এটা ক্ষতিপূরণের চুক্তি নয়, কারণ মানুষের জীবনের মূল্য প্রদান করাও সম্ভব না, মানুষের জীবনের মূল্য নির্ধারণ করাও সম্ভব না। ঠিক আছে, এখন হচ্ছে আমরা জীবন বীমার বৈশিষ্ট্যগুলো দেখব। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে যে মানব জীবন সংশ্লিষ্টতা, অর্থাৎ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই বীমাটার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের লাইফ, জীবনের সাথে সম্পর্কিত হবে এই বীমাটা। যদি এটা জীবনের সাথে সম্পর্কিত না হয় তাহলে এটাকে আমরা জীবন বীমা বলতে পারবো না। এরপরে নিশ্চয়তার চুক্তি, এটি একটি অর্থ প্রদান প্রতিশ্রুতির একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার চুক্তি। এটা ক্ষতিপূরণের চুক্তি নয়, এটা একটা নিশ্চয়তা, আপনাকে ভবিষ্যতে একটা সিকিউরিটি দিবে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি পাবেন এটা। এরপরে বীমাযোগ্য স্বার্থ থাকবে অবশ্যই। বীমাকারীর স্বার্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে সময়ে আপনি তাকে প্রিমিয়াম দিবেন। আর বীমা গ্রহীতার স্বার্থ হচ্ছে কি, যদি আপনার জীবনের কোনো ক্ষতি হয় বীমাকারী আপনাকে কি দিবে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। আর অবশ্যই বীমাযোগ্য চূড়ান্ত সৎবিশ্বাসের সম্পর্ক থাকতে হবে। যেখানে চূড়ান্ত সৎবিশ্বাসের সম্পর্ক থাকবে না সেটা কখনো বীমা হইতে পারে না। এটা কি, এটা আমরা করে থাকি মূলত সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্যে। যেমন কেমন সঞ্চয়, যে আমি 3 বছর 4 বছরের জন্য বীমাটা করলাম, দেখা যাচ্ছে এর মাঝে আমার জীবনের কোনো ক্ষতি হলো না, তাহলে ওই 5 বছর পরে দেখা যাচ্ছে আমাকে প্রিমিয়াম সহকারে আমাকে একটা মুনাফা বীমা প্রতিষ্ঠান দিবে। এই জন্য এটাকে বলছে সঞ্চয়ের চুক্তি। এরপরে কি, মনোনয়ন ও হস্তান্তর। আপনি কি করতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনি মারা গেলে আপনি যে ভদ্রলোক আপনার হয়ে যে টাকাটা রিসিভ করবে তাকে মনোনয়ন করে যেতে পারেন, অথবা বীমাটা তার নিকট হস্তান্তর করতে পারেন। সমর্পণ মূল্য, ওই যে সমর্পণ মূল্যের কথা বলেছিলাম, আপনি 5 বছরের জন্য জীবন বীমা করেছেন কিন্তু 3 বছর অতিবাহিত হওয়ার পর আপনি আর পারছেন না, আপনি আর করতে পারবেন না বীমা, সেই ক্ষেত্রে বীমাকারী আপনাকে একটা নির্দিষ্ট অর্থ দিয়ে দিবে, এটাকে বলছে সমর্পণ মূল্য। এরপরে মৃত্যুহার পঞ্জি নির্ভরতা, অবশ্যই মৃত্যুহার পঞ্জি। মৃত্যুহার পঞ্জি কি, পঞ্জি মানে একটা তালিকা, যে তালিকায় মানুষের মৃত্যুগুলো নিয়ে বিশ্লেষণ করা হয়, মৃত্যুগুলোর সম্ভাব্যতা যাচাই করা হয়, সেটাকে বলছে মৃত্যুহার পঞ্জি। যেমন বাংলাদেশের গড়ায়ু কত, ধরেন 72 বছর, তার মানে বাংলাদেশের মানুষের গড়ায়ু 72 বছর। এখন আমরা ধরে নিব যে 72-এর উপরে সর্বোচ্চ খুব কম মানুষই যেতে পারে, মানে 80-90, এখন তো ওই মানুষই নাই। তাহলে এখন 80 বছর 90 বছরের জন্য কেউ একজন বীমা করতে গেলে দেখা যাচ্ছে এটা অনেক লেংদি হচ্ছে, অনেক প্রসেসিং হচ্ছে, যে 90 বছর দেখা যাচ্ছে খুব রেয়ার কেস। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কি, এই আপনার যেহেতু 72 বছর, তার মানে আমাকে ধরে নিতে হবে গড় আয়ু 72 বছর, এর নিচে মানুষের কি হয়, মানুষের লাইফ গুলো চলে যাচ্ছে, আমাকে মোটামুটি এর মধ্যেই তার আর্থিক নিশ্চয়তা প্রদান করতে হবে, ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এই যে তালিকার মধ্যে মানুষের মৃত্যুগুলো নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে, মৃত্যুগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেটাকে আমরা বলছি মৃত্যুহার পঞ্জি। ইউনিট 4 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া 5 নাম্বারটা একটু আবার বলেন, 5 নাম্বারটা। 5 নাম্বার না, জি সুমন্ত দেবনাথ, একটু অপেক্ষা করেন। 5 নাম্বারে বলছে সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্যে। তার মানে ধরেন আমরা বীমাটা করে থাকি, জীবন বীমাটা করে থাকি মূলত সঞ্চয়ের উদ্দেশ্যে। সঞ্চয়টা কিভাবে হচ্ছে, ধরেন আপনি 5 বছরের জন্য বীমা করলেন, এখন দেখলেন যে 5 বছর আপনি মরেন নাই, তাহলে আপনি 5 বছরে 2 লক্ষ টাকা জমা দিয়েছেন প্রিমিয়াম। এখন বীমাকারী কি করবে, আপনার তো কোনো ক্ষতি হয় নাই, তাহলে 5 লক্ষ টাকা যে আপনি দিয়েছেন, এই 5 লক্ষ টাকা দিবে, সাথে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট আপনাকে দিবে, এটাকে বলছে সঞ্চয়। জি সুমন্ত দেবনাথ। 6 নাম্বার মনোনয়ন ও হস্তান্তর, এটা একটু বুঝাই দিন। জি কোনটা? 6 নাম্বারটা মনোনয়ন ও মনোনয়ন ও হস্তান্তর। হস্তান্তর। সুমন্ত দেবনাথ, আপনার কি ভাই আছে? আছে ভাই, বড় ভাই। আচ্ছা, ধরেন আপনি জীবন বীমা করেছেন, এখন আপনি জীবন বীমা করে দেখলেন যে ধরেন আপনার লাইফ, আপনি 5 বছর পরে আল্লাহ না করুক ধরেন একটা অ্যাক্সিডেন্ট হলো, তো এখন আপনার টাকাটা, তখন তো আপনি তো শেষ দুনিয়ায় নাই, তাইলে আপনি এই টাকা দিয়ে করবেনটা কি? এই টাকা তো আর আপনার কাজে আসবে না। তার মানে কি, আপনার কাছের আপনার যে ভাই আছে তাকে মনোনয়ন করে গেলেন যে, এবং আমার যদি কোনো কিছু হয় তাহলে এই চুক্তিটা আমার ভাই পাবে এই টাকাটা, এবং এই বীমার মালিক হয়ে যাবে আমার ভাই, এটাকে বলছে মনোনয়ন বা হস্তান্তর। আচ্ছা ভাইয়া, এখানে যে 5 নাম্বারে যে সঞ্চয় ও বিনিয়োগের বিষয়টা, এটার মধ্যে আমরা তো সাধারণত বীমা করে থাকি ভবিষ্যতে যে ঝুঁকিটা থাকে সেটা মোকাবেলা করার জন্য, কিন্তু এখানে বীমা কোম্পানির প্রফিটটা কি, আমি তো এটা বুঝতে পারতেছি না।
না, বীমা বীমা কোম্পানি কোম্পানির যদি প্রফিটটা হচ্ছে, বীমা কোম্পানি যদি আমার টাকাটা দিয়ে দেয় প্লাস আবার আমাকে কিছু প্রফিট দিয়ে দেয়, তাহলে জি, বীমা কোম্পানির প্রফিটটা কি এখানে? বীমা কোম্পানির প্রফিটটা হচ্ছে ধরেন আপনি 5 বছরের জন্য বীমাটা করছেন, ঠিক আছে? এখন আপনি তো প্রত্যেক মাসে পলিসি দিচ্ছেন, প্রত্যেক মাসে প্রিমিয়াম দিচ্ছেন না? জি ভাইয়া। এখন বীমাকারী কি করবে, এই প্রত্যেকটা প্রিমিয়াম বীমাকারী তো সেটা হাতে রেখে দিচ্ছে না, বীমাকারী এটা বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করছে। বীমাকারী এটা বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করে সেখান থেকে প্রফিট নিচ্ছে। এখন যখন 5 বছর হয়ে গেল, এখন 5 বছরে তো আপনি মারাও যান নাই, তাহলে চুক্তিও শেষ। এখন আপনাকে ওই টাকার সাথে এখন যে টাকাটা আপনি এভাবে প্রিমিয়াম দিতেন সেটা বীমাকারী বিভিন্ন জায়গায় যে ইনভেস্টটা করতো সেখান থেকে একটা পার্সেন্টেজ আপনাকে দিচ্ছে। যে বুঝতে রাশেদ পারছি খামার। ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন হচ্ছে যে জি বাংলাদেশের গড় আয়ু হচ্ছে মনে করেন 72 বছর, আমার বয়স জি যখন 65 বছর হবে, জি তখন কি আমি 10 বছরের জন্য বীমা করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি পারবেন না কেন? আপনি 10 বছর কি 20 বছরের জন্য বীমা করেন, সমস্যা নাই, কিন্তু বীমা কোম্পানি সবসময় ওই গড় আয়ুগুলো দেখে তারা সিদ্ধান্ত নেবে যে এটা রিস্ক হচ্ছে নাকি রিস্ক কম হচ্ছে। তাহলে ভাই গড় আয়ুর একদিন আগে করা যাবে? একদিন আগে কি করা যাবে? হ্যাঁ, আপনি করোনায় আক্রান্ত হয়ে গিয়েছেন, ঠিক আছে, এক্ষেত্রে আপনি বীমা করতে পারেন। তখন বীমাকারী আপনাকে অনেকগুলো শর্ত দিবে, সেই শর্তের উপর ভিত্তি করে আপনাকে বীমাটা করতে হবে। অবশ্যই পারবেন, কেন পারবেন না? যেমন ধরেন সাপোজ কেউ একজনের ক্যান্সার হয়ে গেল, সে নিশ্চিত জানে সে মারা যাবে, সে নিশ্চিত জানে। এখন বীমাকারী তো জানে যে আপনি নিশ্চিত মারা যাবেন, এক্ষেত্রে আপনি ইচ্ছা করলে বীমা করতে পারবেন, তখন বীমাকারী কিছু শর্ত দিয়ে দিবে। মানে ভাইয়া শর্তগুলো কিরকম হতে পারে এটা জানতে চাচ্ছিলাম। যেমন ধরেন একজনের স্বাভাবিক মৃত্যু হলো, কোন একজন মানুষের স্বাভাবিক মৃত্যু হলো, তার শরীরে কোনো যেমন আপনি বীমা করবেন, অবশ্যই আপনার ফুল মেডিকেল টেস্ট করবে বীমাকারী। এখন ধরেন আপনি বীমা করার জন্য আপনার ফুল বডিতে দেখলো যে না, উনার কোনো সমস্যা নেই, উনি আকস্মিক কোনো কারণে মারা গেল, এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ধরেন 5 লক্ষ টাকার জন্য বীমা করেছিলেন, আপনি একটা প্রিমিয়াম দিয়েছেন 10,000 টাকার, এই যে স্বাভাবিক যে আপনার মৃত্যু হলো, এখন আপনি পুরো 5 লক্ষ টাকা পেয়ে যাবেন, কিন্তু একটা প্রিমিয়াম দিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে আপনার ক্যান্সার আছে, তো আপনার তো নির্ঘাত মৃত্যু। এখন আপনি প্রিমিয়াম বীমা করেছেন, তো বীমাকারী আপনাকে বলে দিবে ক্যান্সারের কারণে যদি আপনি মারা যান আপনি কোনো ক্ষতিপূরণ পাবেন না, এছাড়া যদি অন্য কোনো কারণে মারা যান তাহলে আপনি ক্ষতিপূরণ পাবেন। কথা বুঝেছেন? জি ভাইয়া, ধন্যবাদ। জি, আর কারো কোনো প্রশ্ন? এখানে কোনো প্রশ্ন নাই আর ভাইয়া, নেক্সট জি, যান। আচ্ছা, চ্যাটে না ভাইয়া, হ্যাঁ সবাই ক্লাসে মনোযোগ দিও। এটা কে বলে, আপনাদের কে নাকি আমাকে? আচ্ছা, তাহলে আমি 5-এ যাচ্ছি। আচ্ছা, এখন চলে আসেন, আমরা এতক্ষণ জীবন বীমা সম্পর্কে জানলাম, জীবন বীমার এখন আমরা শ্রেণী বিভাগ দেখব। শ্রেণী বিভাগ এখন দেখেন যে জীবন বীমাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এখন কিছু আছে মেয়াদি বীমাপত্র, যেমন সাধারণ মেয়াদি, যেমন ধরেন একটা নির্দিষ্ট 10 বছর মেয়াদি বা 15 বছর মেয়াদি আমি বীমা করলাম, এই বীমা এবং কোন একজন ব্যক্তি মারা গেল এবং মারা যাওয়ার পরে যাকে আমি মনোনয়ন করে নিলাম তিনি অর্থ প্রদান করলো, এটা হচ্ছে সাধারণ মেয়াদি। আর বিশুদ্ধ মেয়াদি কি? যে এরূপ ক্ষেত্রে কি হবে আপনার, যে বীমা পত্রটা খোলা হলো উত্তীর্ণ হলেই, অর্থাৎ যেমন ধরেন বিশুদ্ধ মেয়াদি বীমা পত্রটা হচ্ছে যে আপনার পুরা মেয়াদটা শেষ হলে আপনি ক্ষতিপূরণ পাবেন। 5 বছরের জন্য বীমা করেছেন, আপনি টোটাল 5 বছর ফিল আপ করবেন, 5 বছর ফিল আপ হওয়ার পরে আপনি ক্ষতিপূরণ পাবেন, 5 বছরের আগে আপনি ক্ষতিপূরণ পাবেন না, এটা হচ্ছে বিশুদ্ধ। আর সাধারণ বীমা কি? যে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একজন ব্যক্তি মারা যাওয়ার পরে উনি ক্ষতিপূরণ পেল, এটা সাধারণ বীমা। আবার বলছি, সাধারণ বীমা হচ্ছে কি, আমি 10 বছরের জন্য বীমা করছি, এর মাঝে আমি কেউ একজন মারা গেল, ক্ষতিপূরণ পেল। আর বিশুদ্ধ বীমা মেয়াদি হচ্ছে কি, টোটাল ফুল মেয়াদ সে কমপ্লিট করবে, 5 বছর ফুল 5 বছর সে কমপ্লিট করবে, কমপ্লিট করার পরে সে ক্ষতিপূরণ পাবে। যৌথ জীবন বীমা, যেমন জীবন বীমা কি, ধরেন দুইজন ব্যক্তি, যেমন স্বামী স্ত্রী একসাথে বীমা করলো, তাদের দুইজনের জীবন একসাথে বীমা করলো, সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি যৌথ জীবন বীমা।
আবার আরেকটা হতে পারে, যেমন ধরেন একাধিক ব্যক্তির জীবন, যেমন একটা কোম্পানি তার কর্মীদের লাইফের রিস্ক চিন্তা করে তখন যতগুলো কোম্পানিতে কর্মী আছে প্রত্যেকটা কর্মীর জীবনকে বীমা করলো। এই যে একসাথে অনেকগুলো ব্যক্তির জীবনটাকে যে বীমা করছে সেটাকে আমরা বলছি যৌথ জীবন বীমা। এরপরে শিক্ষাবৃত্তি বীমা। শিক্ষাবৃত্তি বীমাটা কি, যখন আপনার গার্ডিয়ান অভিভাবক চিন্তা করলো যে না আমার ছেলে মেয়ের শিক্ষার দরকার, এই ক্ষেত্রে আমরা মারা গেলেও তারা যাতে তাদের শিক্ষা কাজ চালিয়ে যেতে পারে, এই ক্ষেত্রে এই শিক্ষার উদ্দেশ্যের জন্য আমি যে জীবনটাকে বীমা করছি সেটাকে বলছি শিক্ষা বীমা। এরপরে বহুমুখী উদ্দেশ্যে, বিভিন্ন উদ্দেশ্যের জন্য, শুধু শিক্ষা কেন, আমি আরো কয়েকটা একাধিক উদ্দেশ্যের জন্য যখন বীমাটা করছি তখন সেটাকে আমরা বলছি বহুমুখী উদ্দেশ্য। আজীবন বীমা, অর্থাৎ আজীবন বীমা মানে কি, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত যে বীমাটা করে যাব, আজীবন, মৃত্যুর আগের দিন অর্থাৎ আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমি পলিসি দিতেই থাকবো, এই ধরনের বীমাটাকে বলছে আজীবন বীমা, যার কোনো মেয়াদ থাকবে না, ম্যাচুরিটি পিরিয়ড থাকবে না যেটা। এখন এটা একক কিস্তি সম্পন্ন, অর্থাৎ শুধুমাত্র একবারই দিয়ে দিব, 1 কোটি টাকা এক বছর একবারই দিয়ে দিলাম একক কিস্তিতে, বারবার কিস্তি দিব না, এক কিস্তিতে যে বীমা সেটাকে বলছি একক কিস্তি সম্পূর্ণ। আর অবিরাম কিস্তি মানে প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস বা প্রত্যেকটা সপ্তাহে আজীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত দিয়ে যাব, সেটাকে বলছি অবিরাম কিস্তি। এরপরে সীমিত কিস্তি। সীমিত কিস্তিটা কি, যে দিতে থাকবো একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট সময়ের জন্য দিতে থাকবো, ঠিক আছে, সেটাকে আমরা বলছি সীমিত কিস্তি। এরপরে সাময়িক, কোন একটা সময়ের জন্য মানে স্বল্প মেয়াদী, স্বল্প সময়ের জন্য, সেটাকে আমরা বলছি সাময়িক বীমাপত্র। এখন স্বল্পকালীন সাময়িক মানে কি, ধরেন আপনি এই 6 মাস, 5 মাস, 1 বছরের জন্য বীমা করলেন, যেমন ধরেন আপনি এই যে বললেন করোনার জন্য, এই করোনা যত বছর আছে এত বছরের জন্য আপনি বীমা করলেন, সেটাকে আমরা বলছি স্বল্পকালীন সাময়িক বীমাপত্র। আবার কি, আপনি ইচ্ছা করলে এটাকে নবায়ন করতে পারেন, যেমন স্বল্পকালীন 1 সপ্তাহের জন্য বীমা করলেন, 1 সপ্তাহ শেষ, আবার আপনি ইচ্ছা করলে এটাকে কি করলেন, পরের সপ্তাহে নিয়ে গেলেন, মানে আপনি আবার ইচ্ছা এটাকে রিনিউ করলেন, বাড়িয়ে নিলেন, সেটাকে বললো নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র। এখন এই বীমা সালামি পরিশোধের পদ্ধতি, একক কিস্তি বীমাপত্র, যেমন ধরেন আপনি একক কিস্তি একবারই কিস্তি দিয়ে দিলেন, এখন আপনার ক্ষতি হলো, সেক্ষেত্রে আপনাকে বীমা কোম্পানি একক কিস্তিতে, একটা কিস্তিতে আপনাকে কি করে দিবে, ক্ষতি পূরণ করে দিবে, ক্ষতিটা ফিল আপ করে দিবে। সমকিস্তি, আপনি নির্দিষ্ট মেয়াদে দিয়েছেন, আপনাকে বীমা কোম্পানি এই সমকিস্তির উপর ভিত্তি করে আপনাকে কি দিবে, ক্ষতিপূরণ দিবে। আবার বীমা গ্রহীতার সংখ্যার উপর ভিত্তিতে আপনাকে দিতে পারে, যেমন একজনের বীমা, একজনের জীবনের জন্য বীমা করেছেন তো ক্ষতিপূরণটা পুরো একজনই পেল, আবার 2 জনের জন্য, বহুজনের জন্য বীমা করেছেন তো ক্ষতিপূরণটা সবাই মিলে পাবে, সবাইকে ভাগ করে পাবে। যৌথ জীবন, যেমন 2 জনের জন্য বীমা করেছেন, তো এখন দেখা যাচ্ছে ক্ষতি হলো, তো সেটাকে 2 ভাগ করতে হবে। আর শেষ উত্তরজীবী বীমাপত্র, শেষ উত্তরজীবী মানে যেমন ধরেন আপনাদের ফ্যামিলির সবাই জন্য বীমা করলেন, এখন শেষ উত্তরজীবী, শেষ ব্যক্তিটা বেঁচে থাকা পর্যন্ত কি আপনি প্রিমিয়াম দিবেন, শেষ উত্তরটা বেঁচে থাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবে, এটাকে বলছে শেষ উত্তরজীবী বীমাপত্র। এরপরে এককালীন বা থেকে বীমাপত্র, অর্থাৎ যে বীমা দাবি একবারেই পরিশোধ করা হবে, একবারেই, সেটাকে আমরা বলছি এককালীন বা থোক বীমাপত্র। আর কিস্তি, যে বৃত্তি বা কিস্তি, যে বীমাকারীর ক্ষতিপূরণ কিস্তির মাধ্যমে, বৃত্তির মাধ্যমে পরিশোধ করা হবে, সেটাকে আমরা বলছি বৃত্তি বা কিস্তি বীমাপত্র। জি সঞ্জিদা। জি ভাই একক জীবন বীমাপত্র আর এককালীন বীমাপত্র এই দুইটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। মানে ভাই এখানে আমি একক জীবন বীমাপত্রে একবারই প্রিমিয়ামটা জমা দিয়ে দিব, আর এককালীনও কি সেভাবে? না না না, একক জীবন বীমাতে বলা হচ্ছে, যেমন সঞ্জিদা ধরেন আপনি শুধু আপনার জীবনটা বীমা করেছেন, সেক্ষেত্রে এটাকে বলছি আমি একক জীবন বীমা। আবার যৌথ জীবন বা বহু জীবন বলতে সঞ্জিদা আপনাদের ঘরে ফ্যামিলি মেম্বার 3 জনের জন্য বীমা করেছেন, সেটাকে বলছি যৌথ বীমা। আর এককালীন বীমাতে বলা হচ্ছে আপনাকে ক্ষতিটা হলে একবারে দিয়ে দিচ্ছে, একবারে ক্ষতিপূরণ করছে, সেটাকে এককালীন বীমা। সঞ্জিদা বুঝছেন? একক জীবন বীমাপত্র না, এক কিস্তি বীমাপত্র, আমার এখানে একটু ভুল হয়েছে, আমি কিস্তিটা না বলে জীবন বলছিলাম। এক কিস্তি বীমাপত্র আর এককালীন বীমাপত্র।
আচ্ছা, একক কিস্তিটাতে বলা হচ্ছে একটা হচ্ছে এককালীন বীমাপত্র, এটা হচ্ছে বীমাকারীর সাইড থেকে, মানে বীমাকারী একবারে ক্ষতিপূরণ করে দিবে, এটা হচ্ছে এককালীন। আর একক কিস্তি বলতে এটা বীমা গ্রহীতার সাইড থেকে, বীমা গ্রহীতা একটাই কিস্তি দিবে, বারবার কিস্তি দিবে না, একবারই কিস্তি দিবে। বীমাকারী বীমা গ্রহীতা একবারই পলিসি দিবে, অর্থাৎ বীমাকারী বীমা গ্রহীতা বীমাকারীকে একবারই অর্থ প্রদান করবে, সেটাকে বলছে একক কিস্তি। আর বীমাকারী যখন ক্ষতি হচ্ছে তখন বীমা গ্রহীতাকে এককালীন অর্থ দিচ্ছে, সেটাকে বলছি এককালীন। সানজিদা? জি ভাইয়া বুঝছি। জি রাশেদ কামাল? ভাইয়া বহু জীবন বীমা পত্র আছে না, জি অবশ্যই আছে। যে ওখানে যদি মনে করেন আমার ফ্যামিলিতে 3 জন আছে, আমি 3 জনের জন্য বীমা করছি, সেখান থেকে যদি একজন মানে মারা যায় বা যে কোনো একটা কিছু হয়, তাহলে কি শুধু একজনের জন্য বীমা দাবিটা পরিশোধ করবে? এখন সেটা হচ্ছে যদি আপনি চুক্তিতে উল্লেখ করে দেন যে যদি সেক্ষেত্রে আপনি যদি এই বীমা করে থাকেন 3 জনের জীবন বীমা, এখন একজন মারা গেল, তাহলে ওই একজনের জন্য আপনাকে ক্ষতিপূরণ দিবে, তো 3 জনেরটা দিবে না। আচ্ছা। নাকি একসাথে 3 জনকে মারা যাইতে হবে সেটা বলতেছি। না 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 না, একসাথে 3 জনকে মারা যেতে হলে তো ভাই তাইলে আর কেউ বীমা করবে না, আপনি মরে গেলেন, এখন আপনার টাকার জন্য আপনার আব্বারেও মেরে ফেলবেন। জি, আর কারো কোনো প্রশ্ন? জামাল হুসাইন? ভাই এখানে 76 জিবি বীমাটা একটু আবার বললে ভালো হতো খ নম্বরে। 76 জিবি বলতে যেমন জামাল হোসেন সাহেব ধরেন আপনার 3 জন ছেলে আছে, 3 জন ছেলের মধ্যে 2 জন মারা গেল, একজন মারা গেল, জীবন বীমা চলতে থাকবে, 2 জন মারা গেল, জীবন বীমা চলতে থাকবে, লাস্ট জন পর্যন্ত আপনার জীবন বীমাটা চলতে থাকবেই, এটা শেষ হবে না। এবং লাস্ট জন পর্যন্ত এসে আপনাকে জীবন বীমার দাবি পরিশোধ করবে। একজন মারা গেছে আপনাকে অর্থ পরিশোধ করবে না, 2 জন মারা গেছে আপনাকে অর্থ পরিশোধ করবে না, একদম শেষের জন পর্যন্ত যখন আসবে তখন অর্থ পরিশোধ করবে। মানে যে বীমা করবে তার যে আত্মীয় স্বজন বা নিজের সন্তান পর্যন্ত এতটুকু নাকি? জি, এটা এখন আপনি চুক্তিতে উল্লেখ করে দিবেন কতটুকু যাবেন। না আমি আমি তো মনে করছি আবার বংশ পর্যন্ত থাকি কিনা। না না না। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া শিক্ষা জীবন শিক্ষা বৃত্তি জীবন একটা আছে না? জি অবশ্যই আছে। সেটা একটু একটু করে ভালোভাবে বুঝাইতেন না? যেমন রাশেদ কামাল সাহেব ধরেন আপনার এডুকেশন কস্ট আছে, আসে না, শিক্ষার আসে। জন্য খরচ হচ্ছে না, এখন আপনার আম্মা কি করলো, আপনার আব্বা চিন্তা করলো যে আচ্ছা আমি যদি ইনকেস মারা যাই তাহলে আমার ছেলের শিক্ষা দীক্ষা কিভাবে চলবে, এই যে এই শিক্ষার উদ্দেশ্যে যে বীমাটা করছে, মানে আমি যদি মারা যাই যাতে আমার ছেলের শিক্ষার খরচটা যাতে এই বীমা থেকে আসে, সেই ক্ষেত্রে এটাকে বলছে শিক্ষা বীমা। সেটা কি মানে আমার যে অভিভাবকের নামে হবে নাকি আমার নামে হবে? সেটা আপনার অভিভাবকের নামে হবে, আপনি যদি মারাই যান তো আপনি শিক্ষা কেমনে নিবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, এই যাতে বলছিলাম। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাই, শিক্ষা বীমার ক্ষেত্রে যে সন্তানের নামে আসলে শিক্ষা বীমা করা হয় সাধারণত, সে যদি দুর্ঘটনাবশত মারা যায় তাহলে বীমার টাকা কি পরবর্তীতে পাওয়া যাবে কিনা? জি পাওয়া যাবে যদি ওই কারণটা উল্লেখ থাকে এবং কারণটা বৈধ হয়। বুঝতে যেমন পারছি ভাই। আপনি হ্যাঁ আপনি হ্যাঁ। বলেন, চিন্তা করেন ধরেন আপনি বীমা করছেন, হ্যাঁ শিক্ষা বীমা, এখন আপনি মারা গেলেন হচ্ছে কি সারা রাত ধরেন আপনি মদ খেয়েছেন কথার কথা, তো মারা গেলেন, এখন দেখেন এটা কি বৈধ? না ভাইয়া। তাহলে কি এখন আপনি এই যে সারা রাত মারা গিয়ে আপনি বীমা দাবি চাচ্ছেন, হবে? না হবে না। জি, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। জি ভাইয়া। আর আর বাকিদের কারো কোনো প্রশ্ন নাই? না আচ্ছা, ভাই। এখানে কিছু ঘুমন্ত অংশীদার আছে, নিষ্ক্রিয় অংশীদার পড়ছেন না আপনারা, নিষ্ক্রিয় অংশীদার? জি ভাইয়া। হ্যাঁ ভাই। নিষ্ক্রিয় অংশীদার আছে, জি ভাইয়া। দাঁড়ান, আমি এগুলো ধরতেছি। সুরান সাহেব আছেন? সুরান সাহেব কি ওই যে পিএইচডি থিসিস এর মতো এখন লিভ নিয়েছে নাকি? আরিফ শেখ? আসিফ সাহেব আছেন? জি স্যার। জি, আপনি প্রশ্ন করেন দেখি। কি প্রশ্ন করতাম ভাই? স্যার প্রশ্ন তো দেখি না কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, দেখেন না, না চোখে সমস্যা? সমস্যা না স্যার, প্রশ্ন কোনগুলো করবে বুঝি না।
মোটামুটি আচ্ছা, আইডিয়া আছে এটুকু। এরপরে এমডি উবাইদুল্লাহ সাহেব আছেন? এমডি উবাইদুল্লাহ সাহেব নাই? আচ্ছা, সুমন্ত দেবনাথ আছেন? জি ভাই আছি। জি, আপনার কোনো প্রশ্ন আছে? পাইতাছি না তো, বুঝতেছি। আচ্ছা, আপনি প্রশ্ন খুঁজতে থাকেন, হ্যাঁ, পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে খুঁজেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে যাই জীবন বীমা চুক্তির সম্পাদন প্রক্রিয়া। মানে আমরা যদি জীবন বীমা করতে যাই তাহলে এই চুক্তিটা করতে গেলে আমাদেরকে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে। এখন এই যে চুক্তির যে প্রক্রিয়া সেটা আমরা দেখব কিভাবে চুক্তিটা সম্পাদন করতে পারি। প্রক্রিয়াতে বলা হচ্ছে কিভাবে আমরা চুক্তি সম্পাদন করতে পারি। প্রথমে হচ্ছে প্রস্তাব প্রদান, অর্থাৎ প্রথমে আমরা চুক্তি করতে গেলে যে কোনো একজনকে প্রস্তাব দিতে হয়। ফর এক্সাম্পল অন্যভাবে নিয়েন না, ধরেন কেউ একজন বিয়ে করতে গেছে, তো বিয়ে করতে গেলে তাকে অবশ্যই প্রস্তাব দিতে হবে না? জি ভাইয়া। যে আমি ওকে বিয়ে করতে চাই, ঠিক কিনা? তদ্রূপ জি। এখন আপনি যে বীমা করতে চান, আপনি যে জীবনের জন্য বীমা করবেন, তাহলে একটা জীবন তো, হ্যাঁ, বিয়েও একটা জীবন বলতে গেলে, তো আপনি যে বীমা করবেন জীবনের জন্য, এখন এখন এখানে আপনাকে কি করতে হবে? প্রস্তাব দিতে হবে যে আমি চাচ্ছি আমার জীবনটা 5 বছরের জন্য বীমা করতে। এই যে এখানে প্রস্তাব প্রদান করতে হবে। প্রথমে আপনাকে বীমাকারীর কাছে এসে প্রস্তাবটা দিতে হবে যে আপনার প্রতিষ্ঠানে আমি কি করতে চাই? বীমা করতে চাই। এখন তখন ওই যে প্রস্তাবটা যে আপনি দিলেন, তো এখন বীমাকারী তো আপনার প্রস্তাবটার সাথে সাথে গ্রহণ করবে না। এখন আপনাকে করবে কি? একটা বিশাল ফর্ম ধরিয়ে দিবে, ডাক্তারি পরীক্ষামূলক ফর্ম, যেটা আমি আপনাকে বলেছিলাম যে অবশ্যই আপনার জীবনের টেস্ট করে নিবে সে। কারণ এখন আপনি জানেন, আপনি নিশ্চিত জানেন আপনি আগামীকাল মারা যাবেন। 5 বছরের জন্য বীমা করে আসলেন, আপনি 5 বছরের জন্য বীমা করে আসলেন, কিন্তু শিওর জানেন আগামীকাল মারা যাবেন। এখন সেটা তো বীমাকারী টেস্ট করে নাই, তাহলে বীমাকারীর বিশাল একটা লস হয়ে যাবে। এই জন্য বীমাকারী অবশ্যই ডাক্তারি পরীক্ষার জন্য আপনাকে আগে ফর্ম ধরিয়ে দিবে যে ঠিক আছে আপনি এটা করে আসেন, প্রস্তাব তো আমাকে দিয়েছেন, আগে এটা ফিল আপ করে আসেন। এরপরে ডাক্তারি পরীক্ষাগুলো যাচাই করবে। যাচাই করার পরে এরপরে সেকেন্ড স্টেপে এসে বীমাকারী প্রস্তাব বিবেচনা করবে যে না, এই ভদ্রলোকের সব ঠিক আছে কিনা। এখানে একটা বিষয় দাঁড় হয়, সেটা হচ্ছে এটাকে আমরা ইংলিশে মোরাল হ্যাজার্ড বলে থাকি। হ্যাঁ, আমরা যখন পড়াশোনা করেছিলাম, ওই যে বললাম যে বিবিএ তে যখন আমি পড়েছিলাম সেকেন্ড ইয়ারে বীমা ইন্স্যুরেন্স নিয়ে, ইন্স্যুরেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, ওই কোর্সটাতে এখানে হচ্ছে মোরাল হ্যাজার্ড বলে থাকে এটাকে। মোরাল হ্যাজার্ডটা কি? নৈতিক স্খলন। যেমন ধরেন আপনি আসলেন, হ্যাঁ, এখন মোরাল হ্যাজার্ডটা আপনাকে বুঝায় এই জায়গায় যে বললেন যে আমি বীমা করব। এখন বীমাকারী যেমন দেখা যাচ্ছে আপনি দাড়ি টুপি নিয়ে আসছেন, হ্যাঁ, দাড়ি আছে, টুপি আছে, মাশাআল্লাহ খুব ভালো। এখন বীমাকারী যদি আপনাকে চিন্তা করে না না না, এই হুজুর মিথ্যা কথা বলতে পারে না, এই যে এখন আপনাকে একটা নৈতিকভাবে উনি ধরে নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি আপনি বিশাল বিশাল মিথ্যা কথা বলেছেন, এটাকে বলছে মোরাল হ্যাজার্ড। এখানে বীমাকারী চেকিংটা করে, এই যে ডাক্তারি টেস্ট, এই যে এই টেস্ট গুলো করার কারণ হচ্ছে মোরাল হ্যাজার্ডটা দূর করার জন্য। এরপরে এখানে আরেকটা বিষয় থাকে অ্যাসিমেট্রিক ইনফরমেশন। অ্যাসিমেট্রিক ইনফরমেশনটা কি একটু বুঝতে হবে, যেটা হচ্ছে তথ্য গোপন করা। যেমন ধরেন আপনি জানেন যে আপনার ক্যান্সার আছে, এখন আপনি বললেন না না আমি সম্পূর্ণ সুস্থ, আমার কোনো সমস্যা নাই। এখন এই যে আপনি যে একটা তথ্য লুকিয়ে রাখছেন আপনার বডির, হিউম্যান বডির, এই অ্যাসিমেট্রিক ইনফরমেশনটা দূর করার জন্য আপনাকে কি করতে হচ্ছে? ডাক্তারি টেস্ট করতে হচ্ছে। বুঝতে পেরেছেন এটা? কেউ বুঝেন নাই? জি ভাইয়া বুঝতে পেরেছি। জি ভাইয়া বুঝতে পারছি। এখানে একটা প্রশ্ন ভাইয়া, একটা প্রশ্ন যে প্রশ্নটা শেষ করি, আমি একটু শেষ করে যাই। প্রশ্ন তো আমি করি, আপনাদের আনসার তো দিই। আচ্ছা ঠিক আছে। প্রস্তাব বিবেচনা। এরপরে প্রস্তাবটা ওই যে অ্যাসিমেট্রিক ইনফরমেশন, মোরাল হ্যাজার্ড যখন দুইটা পাইলো না, কোনো মোরাল হ্যাজার্ড নাই না, এখানে এই ওই যে ভদ্রলোককে আমি বাহ্যিকভাবে যে দৃষ্টিকোণ থেকে দেখেছি সেটা ঠিক আছে, ওনার মধ্যে কোনো নৈতিকতার কোনো সমস্যা নাই। এরপরে এখন ধরেন আমি দেখলাম অ্যাসিমেট্রিক কোনো ইনফরমেশন চেঞ্জ হইলো না, আমি ভদ্রলোকের যেভাবে উনি বলেছে মেডিকেল টেস্টে ঠিক সেভাবে রিপোর্টটা পেয়েছি, সবকিছু ঠিক আছে, কোনো মোরাল হ্যাজার্ড নেই, কোনো নৈতিক স্খলন নেই, কোনো তথ্য গোপন করেনি, আমি প্রস্তাবটা বিবেচনা করলাম। আচ্ছা, এরপরে এই যে ডাক্তারি পরীক্ষার রিপোর্ট গুলো সংগ্রহ করলো, তারপরে কি করলো? বীমা প্রতিনিধির রিপোর্ট সংগ্রহ করা। বীমা প্রতিনিধি কি ডাক্তারি পরীক্ষার রিপোর্ট তো দেখবে, বীমা প্রতিনিধি বীমাকারী কি করবে? ওই ব্যক্তি সম্পর্কে
আলাদাভাবে কিছু তথ্য জানবে তার কাছের মানুষের সাথে বা অন্য কোনো উদ্দেশ্যে বা কোনো প্রশাসনিক সহায়তা নিয়ে হলেও তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানবে। এখন তার কোনো মেডিকেল সমস্যা নাই বা কিছু সমস্যা নাই, কিন্তু আমি জানি, ধরেন যেমন আমি একটা জানলাম যে এই ভদ্রলোক খুব বেশি ধূমপান করে, কিন্তু তার শরীরে এখনো কোনো ক্ষতি হয় নাই। তাহলে এখন চিন্তা করে দেখেন, এটা আমাকে আলাদাভাবে রিপোর্টটা জানতে হলো। সে তো আর আমার সামনে যখন বীমা করতে আসছে তখন সিগারেট খায় নাই, বা মেডিকেল টেস্ট দেওয়ার ধরেন 15 দিন আগে সে সিগারেট খাওয়া বন্ধ করে দিল। এখন কিন্তু সে তো পিছনে পিছনে খুব ভালোভাবে সিগারেট খায়। এখন দেখেন এই যে বীমা এটা কিভাবে জানবে? বীমাকারী আলাদা আলাদা গোপন ভাবে এটা জানবে, বীমা প্রতিনিধির রিপোর্টটা এভাবে সংগ্রহ করবে। এরপরে প্রয়োজনে আরো অতিরিক্ত তথ্য সে সংগ্রহ করবে। এরপরে 6 নাম্বার স্টেপে এসে এখন বীমাকারীকে দেখতে, বীমা গ্রহীতাকে দেখতে মনে হচ্ছে, ধরেন বীমা গ্রহীতা হচ্ছে জিম করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ওনার বয়স মনে হচ্ছে 25। উনি বলে দিল আরে আমার তো বয়স 25। এখন খেয়াল করেন, কিন্তু ওনার বয়স হচ্ছে প্রায় ধরেন 45 এর উপরে, 50। তার মানে ওনার আয়ু আছে 72 বছর, তার মানে আর 22 বছর। কিন্তু উনি বলছে কি না আমার তো এই এখনো 25 বছর। এখন খেয়াল করেন এই যে রিপোর্ট, যে ওনার যে বার্থ সার্টিফিকেট, এটা জাস্টিফাই করবে। এটা বিভিন্ন ধরনের অথরিটি আছে, ইউনিয়ন পরিষদ আছে, কাউন্সিলর আছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এখান থেকে রিপোর্টটা সংগ্রহ করে নিবে যে ওনার বয়সের প্রমাণ, উনি আসলে কি কতটুকু, সেটা কিভাবে দেখতে পারে? যেমন আপনাদের সার্টিফিকেটে বার্থ ইয়ার আছে, আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারে, জন্ম সনদ থেকে নিতে পারে, এভাবে বিভিন্ন জায়গা থেকে এটা কালেক্ট করতে পারে। এই সব বিবেচনা করার পরে এরপরে প্রস্তাব নির্বাচন করবে যে আমি প্রস্তাবগুলো নির্বাচন করব কিনা। প্রথম শ্রেণীর একটা প্রস্তাব হতে পারে যে না এটা গ্রহণ করাই যাবে, এটার কোনো সমস্যা নেই। দ্বিতীয় শ্রেণীর প্রস্তাব শর্ত সাপেক্ষে, এখানে কিছু শর্ত আছে, না ব্যক্তির কিছু ত্রুটি আছে, শর্ত সাপেক্ষে আমরা গ্রহণ করব। আর তৃতীয় শ্রেণীর এটা কি, যে এই প্রস্তাবটা সরাসরি প্রত্যাখ্যানযোগ্য নয়, ডাক্তারি পরীক্ষা আর খোঁজ নেওয়ার প্রয়োজন। মানে আমরা এখানে প্রস্তাবটাকে বিবেচনা করে সিদ্ধান্তগুলো নিচ্ছি। প্রথমটাতে আমরা দেখলাম কি না কোনো ফল্ট নাই, আমরা সরাসরি তাকে তার প্রস্তাব গ্রহণ করব। দ্বিতীয়টাতে তার প্রস্তাবে কিছু সমস্যা আছে, শর্ত সাপেক্ষে। তৃতীয় শ্রেণীতে বলছি যে এখানে গ্রহণযোগ্য, প্রত্যাখ্যান করা যাচ্ছে না, তবে ডাক্তারি পরীক্ষা আবার দরকার, ডাক্তারি পরীক্ষা কয়েকবার করে আমরা এটা ডিসিশন নিব। আর চতুর্থ শ্রেণীতে বলা হচ্ছে যে না আপনাকে বীমা প্রস্তাব গ্রহণ করার মতো না, আপনার মধ্যে মোরাল হেজার্ড আছে, আপনার মধ্যে অ্যাসিমেট্রিক ইনফরমেশন আছে, আপনার প্রস্তাব গ্রহণ করারই যাবে না। এরপরে প্রস্তাব গ্রহণ বা স্বীকৃতি। তারপরে এসে কি প্রস্তাব যখন দেখবে প্রস্তাব নির্বাচন করলে এখন আপনার প্রস্তাবটা গ্রহণ করবে এবং আপনাকে স্বীকৃতি দিবে, চুক্তিবদ্ধ হবে আপনার সাথে। এরপরে কি আপনি আপনাকে একটা বীমা পত্র দিবে এবং আপনি মাসে মাসে বা নির্দিষ্ট সময় সময় কি দিবেন, প্রিমিয়াম প্রদান করবেন। এই ইউনিট 5 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রস্তাব প্রদানের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে ডাক্তারি পরীক্ষা যুক্ত প্রস্তাব ফর্ম, আর একটা হচ্ছে পরীক্ষাবিহীন প্রস্তাব ফর্ম। এই খ নাম্বারটা একটু বুঝতে পারিনি ভাইয়া। ওই যে আমি বললাম একটা হচ্ছে ডাক্তারি পরীক্ষাবিহীন, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। হ্যাঁ জি জি, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে তো আপনি বুঝেই গেছেন নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি। একটা মানে হচ্ছে ডাক্তারি, আমি লুকিয়ে আমার মানে তথ্যগুলো গোপন করেছি এরকম কিছু। জি 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 ওইটাই। জি জি, আচ্ছা, আই আন্ডারস্টুড, থ্যাংক ইউ ভাইয়া। জি। আর কারো কোনো প্রশ্ন? জি এখানে দুইজন হাত তুলেছে, জি রাশেদ কামাল জামাল হুসাইন। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ওরা যে আমি একটা বীমা প্রস্তাব করছি, ওরা যে ডাক্তারের পরীক্ষাগুলো আছে ওরা কি ওদের ডাক্তার দিয়ে করাবে নাকি আমাকে এই পরীক্ষাগুলো করার জন্য বলবে, এটা বলতেছি। ওরা আপনাকে বলতে পারে, আপনার মানে ওরা হসপিটাল, আপনি যে হসপিটাল থেকে টেস্ট করে এনেছেন সেটা দেখতে পারে এবং পার্সোনালি ওরাও করাতে পারে। কারণ আপনারটা তো আপনি যেমন আপনার কোন একজন বন্ধু ডাক্তার আছে তার কাছ থেকে রিপোর্টটা নিয়ে আসছেন, হবে না তো। ওরা যে জাস্টিফাইড কিছু হসপিটালকে অথরিটি হিসেবে নিবে, সে হসপিটালগুলোতে আপনি গিয়ে টেস্ট করবেন, সেই রিপোর্টটাই তারা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। জি তারপর হচ্ছে জি সঞ্জিদা, আপনি প্রশ্ন করেন। আমি ওই প্রশ্নটাই করতাম, রাশেদ কামাল মাত্র যে প্রশ্নটা করছে। তাইলে আপনার মনের পিপাসা মিটে গেছে তাই তো? জি ভাইয়া। আচ্ছা জামাল আচ্ছা হোসেন। ভাই এখানে যদি ডাক্তাররা যদি ধরেন যে এরা তো নির্দিষ্ট একটা হসপিটাল আর ইয়ার নাম বলে দিবে, ডাক্তারের প্রতি ইয়ার নাম, তো ওইখানে যে যদি আমি পরীক্ষাটা করাই, তো এখন ডাক্তারে
ডাক্তারে যদি ভুল ইনফরমেশন দেয় অথবা যদি টাকার লোভে যদি কিছু করে এখানে, তাহলে যে বিমার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা একটু বললে ভালো হতো। অবশ্যই ওই যে মোরাল হ্যাজার্ড হয়ে যাচ্ছে, নৈতিক স্খলন। ওই ক্ষেত্রে কি বীমা কোম্পানি কোনো ব্যবস্থা গ্রহণ করবে? এখন ওই ক্ষেত্রে বীমা কোম্পানি এই জন্যই তো চূড়ান্ত সৎ বিশ্বাসের কথা বলছে। বীমা কোম্পানি এমন একটা ব্যক্তির কাছে বলবে যে ব্যক্তিকে ধরে নিবে, যে বীমা কোম্পানি ধরে নিবে যে এই প্রতিষ্ঠানে টেস্ট করলে কোনো সম্ভাবনা বা কোনো ফল্ট করবে না। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, ঠিক আছে। আর যদি করেও ফেলে এটা মোরাল হ্যাজার্ড, এটা তো আর কিছু করার থাকে না। যেমন ধরেন আমি জানি যে আপনাকে 10 টাকা দিয়েছি, আমি 100 বিলিভ করি আপনি এই 10 টাকা 1 সপ্তাহের মধ্যে ফেরত দিবেন। এখন যদি আপনি না দিয়ে থাকেন তো এটা তো আর কিছু করেন না, এটা মোরাল হ্যাজার্ড। কিন্তু অতীতে কখনো এরকম করেননি, 100 বার দিয়েছি 100 বারই ফেরত দিয়েছেন, তাহলে আমি ধরে নিব কি না সমস্যা হবে না। কিন্তু এখন যদি হয়ে যায় তাহলে এটা মোরাল হ্যাজার্ড, মানে আপনি নৈতিক স্খলন করেছেন। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি। আর কারো কোনো প্রশ্ন? এই 3 জন ভদ্রলোক আর ভদ্র মহিলা ব্যতীত আর কেউ প্রশ্ন করে না। বাকিরা সব বুঝে যে দেখছেন। আবার এনগেজ হইতে হবে, নাহলে কিন্তু হবে না। একটা ক্লাসে 3 জন কথা বললে হবে না কিন্তু। আর মাত্র 1 মাস বাকি আছে, 1 মাসও নাই। জি, বাকিদের প্রশ্ন কই? প্রশ্ন করেন। প্রশ্ন আমি বের করতেছি। সুমন্ত দেবনাথ ভাই একটু আগে স্লাইডে গেলে ভালো হতো, মানে ইউনিট জি 5 আপনি এ। বলেন। আগে স্লাইড না, একদম ফার্স্ট স্লাইডে যাব প্রয়োজন হলে, কিন্তু প্রশ্ন করতে হবে। জি বলেন। ভাই এই যে প্রস্তাব নির্বাচন, এটা একটু ভালো মতন দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীটা বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ধরেন আমি সব ডকুমেন্ট টেস্ট করলাম, হ্যাঁ। এখন টেস্ট করার পরে এখন দেখলাম যে এই প্রথম শ্রেণীর প্রস্তাব হচ্ছে কি সব ঠিক আছে, আমি এই প্রস্তাবটা গ্রহণ করতে পারি। আমি ওই প্রস্তাবটাকে ক্লাসিফাই করে নিলাম, গ্রেডিং করে নিলাম। গ্রেডিং করে ফার্স্ট ক্লাস কে বললাম যে এই ফার্স্ট ক্লাস গ্রেড পাচ্ছে, এটা হচ্ছে এখানে কোনো ফল্ট নেই, প্রস্তাবটা গ্রহণ করতে পারবো। এরপরে সেকেন্ড ক্লাসে যেটা বলছে সেটা হচ্ছে যে প্রস্তাবে কিছু ত্রুটি আছে কিন্তু গ্রহণ করা যাবে শর্ত সাপেক্ষে। আর থার্ড ক্লাস করলাম প্রস্তাবটাকে, মানে 3য় নাম্বার গ্রেডে দিলাম যে ডাক্তারি পরীক্ষা আরো দরকার, আরো ডাক্তারি পরীক্ষা দেখে তারপর আমি সেটা সিলেক্ট করব। আর ফোর্থটাতে হচ্ছে এখানে ভুলে ভরা, এখানে অনেক সমস্যা, এখানে অনেক প্রবলেম, আমি এটা গ্রহণ করতেই পারবো না। ক্লিয়ার? জি ভাই। জি শামসুল আরেফিন। কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই না, মানে মানে কি যে সমস্যা সেটাই আমি জানি না নাকি? ফরহাদ হাসান এখানে 5 নাম্বারটা একটু বলেন তো এখান থেকে ভাইয়া, 5 নাম্বারটা। আচ্ছা 5 নাম্বারের সিরিয়ালে যেটা আছে এখানে একটা বিষয় আমি একটু বলি আগে, প্রয়োজনে যে অতিরিক্ত তথ্য সংগ্রহ ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আমার বন্ধুরা তো সাধারণত আমার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলে তো মূলত তারা আমাকে বেশি সাপোর্ট করবে নাকি, তো এই ক্ষেত্রে বীমা কোম্পানি কিভাবে তথ্যগুলো সংগ্রহ এখন করবে? হচ্ছে যেমন আপনাকে সাপোর্ট করলেও এখন তারা তো দেখা যাচ্ছে আপনার আত্মীয় স্বজন ধরেন 5 জন আপনাকে 5 রকম ইনফরমেশন দিবে, 5 জন তো আর একই ইনফরমেশন দিবে না। 5 জন 5 রকম করে দিতে পারে। যেমন ধরেন একজন বলল যে না 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 উনি অনেক ভালো, উনার কোনো সমস্যা নেই। আরেকজন বলল জি না খারাপ না ভালো। এই যে দেখেন এখানে কিন্তু ডিসিশন চলে আসে, উনি অনেক ভালো, আরেকজন বলল ভালো না খারাপ, এই ভালো না আছে মোটামুটি। আরেকজন বলল যে না আপনি একটু বিস্তারিত যাচাই করতে পারেন তাও। তাহলে এখন দেখেন এই যে 3 জনে আপনার উপর কেউ ভেটো দেয় নাই, কিন্তু 3 জন 3 ধরনের রিপোর্ট দিল। তাহলে এখন কি এই যে ডিসিশন নিতে গেলে আমাকে এটা হেল্প করবে। হ্যাঁ ভাইয়া, তাহলে এগুলোর উপরে ভিত্তি করে মূলত এটা করা হবে নাকি? হ্যাঁ এগুলো প্রয়োজন হলে বীমা কোম্পানি, প্রয়োজন হলে পুলিশ ভেরিফিকেশন করবে, প্রয়োজন হলে বীমা কোম্পানি বিভিন্ন গোয়েন্দা সংস্থার হেল্প নিবে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি ভাইয়া, আমি একজন স্টুডেন্ট, হ্যাঁ আমি আমার জন্য কি বীমা করতে পারবো, মানে শিক্ষা বীমা যেটা আমি 1 বছর মেয়াদি বা 2 বছর মেয়াদি, তারপরে বীমা কোম্পানি আমাকে একটা নির্দিষ্ট হারে টাকা দিবে যেটা দিয়ে আমি পড়াশোনা করব, এরকম? জি সেক্ষেত্রে হচ্ছে যেমন আপনি শিক্ষা বীমাটা করতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনাকে তো একটা আর্নিং সোর্স দেখাতে হবে
যে আপনার এটা হচ্ছে আপনার উদ্দেশ্য, যেমন আপনি টিউশন করেন, টিউশন থেকে আপনি ইনকাম করতে পারেন, বা আপনি পার্ট টাইম কোনো জব করতে পারেন, সেখান থেকে আপনি প্রিমিয়াম মানে প্রিমিয়ামটা দিতে পারবেন। এখন আপনি বীমা চুক্তি করতে পারবেন, কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী তো আপনাকে প্রিমিয়াম দিতে হবে। এখন ওই প্রিমিয়ামটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা লিগ্যাল সোর্স দেখাতে হবে, যে আপনি পার্ট টাইম কোনো জব করেন, সেখান থেকে আপনি প্রিমিয়ামটা দিবেন, আপনি টিউশন করেন, সেখান থেকে আপনি প্রিমিয়ামটা দিবেন। এভাবে করে আপনি অবশ্যই করতে পারবেন, দেখাতে যদি পারেন। আচ্ছা ভাই, এখানে প্রিমিয়ামের পরিমাণটা কিরকম হতে পারে, শিক্ষাবৃত্তি প্রিমিয়ামের এই বিষয়টা? এখন এটা হচ্ছে এটা জি ভাই, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। জি, তাহলে আমি ইউনিট 6 স্টার্ট করছি। জি রাশেদ কামাল বলেন। ভাই আমার ফাইন্যান্স প্রথম পত্রের থেকে কতগুলো প্রশ্ন ছিল। প্রশ্ন ঠিক আছে, ফাইন্যান্স প্রথম পত্রের প্রশ্নগুলো আমি আপনাকে এটা তো এখন আমি বীমা পড়াচ্ছি, ওটা তো ভাইয়া। একদম ফার্স্ট পার্টের, ঠিক আছে, আমি এটা জি শেষ করিনি আগে। জি ভাইয়া, একটু সময় দিলে ভালো হইতো, এই জন্য বলতেছি আগে থেকে। আচ্ছা ঠিক আছে, এটা আগে দেখি, এটা শেষ হোক, এটা এটা যাক, শেষ করি। জি ভাইয়া। আর যদি না পারি তো আপনি তো আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছেন, ঠিক না? ভাইয়া মুখে বলা আর ওখানে লিখে একটু গিয়া আর কি। আচ্ছা, ওমর ফারুক শাওন ভাই। জি ভাই, আমি রাজন বলছিলাম। জি ভাইয়া, আমরা হচ্ছে যে আপনি যেহেতু আমাদের ক্লাস 1:30 পর্যন্ত, আপনি 1টা পর্যন্ত কন্টিনিউ করেন, দেন পরবর্তীতে যদি আমাদের যে টপিক গুলো হচ্ছে স্যার ইম্পর্টেন্ট, জি ওইগুলো জি শেষ করার পর পরবর্তীতে ওদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আমরা স্যার অ্যান্সার করব খুব প্রশ্ন শেষে নেই। আর আচ্ছা আরেকটা হচ্ছে স্যার, আমাদের শেষের ক্লাসটা মানে হচ্ছে যে আমাদের লাস্টে যেই ক্লাস হবে আগামী সপ্তাহটার পরে, আমাদের কোনো ফিনান্স কোনো ক্লাস নাই। তো স্টুডেন্ট যারা আছেন তাদের কাছে কথা হচ্ছে যে আপনাদের পুরো ফিনান্সের উপরে যে টপিক রিভিউ করা প্রয়োজন মনে হয় ওই টপিক গুলো আমাকে পাঠাবেন। আমরা হচ্ছে যে আপনাকে স্যারকে ওই টপিক গুলো দিব, স্যার ওই টপিক বেজ হচ্ছে যে একটা ক্লাস নিয়ে নেবেন শেষের ক্লাসটা। আর শেষের ক্লাসটা হচ্ছে ওমর ফারুক ভাই, আপনি জি শেষের ক্লাসে হচ্ছে যে 10 নাম্বার যে লেকচার শিট, ওটাতে যেগুলো একেবারে না পড়ালেই নয় ওই টপিক গুলো আপনি টাচ করবেন, আর বাকি টপিক গুলো স্কিপ করে আমরা যে সব প্রবলেম গুলো দিব ওইগুলো সলভ করবেন। এবং 10টা জি শিট অ্যানালাইসিস করে, প্রশ্ন অ্যানালাইসিস করে, যেই যেই টপিক থেকে বেশি প্রশ্ন আসে এরকম একটা স্লাইড বা একটু লিখে রাখবেন, যাতে আমরা ওদেরকে দিতে পারি যে যে টপিকটা থেকে হচ্ছে যেমন ঝুঁকি বা হচ্ছে যে জি 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 অর্থায়নের জি আমি আমি প্রকার বুঝতে পেরেছি, মানে হ্যাঁ জি জি যেসব টপিক গুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্নের জন্য অ্যাজ এ সাজেশন আমি ওগুলো দিব, এই তো? জি 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 ওটা হচ্ছে আগামী ক্লাসে একটু দিয়ে দিবেন প্লিজ। জি ঠিক আছে, তাহলে তার মানে আমি ওনার প্রশ্নের আনসার আগামী ক্লাসে দিতে পারতেছি, ঠিক স্যার না? তবে স্যার আজকে যদি সুযোগ থাকে আজকে দিয়ে দেন, কারণ ওর প্রশ্নটা যত তাড়াতাড়ি সলিউশন করা হবে ওর জি মাথা থেকে এটা যত ওকে, তাড়াতাড়ি চলে যাবে এবং ঠিক আছে সমাধানও ঠিক আছে তাড়াতাড়ি পেয়ে যাবে। ঠিক আছে, শিওর শিওর, ঠিক আছে। ওকে স্যার, আজকে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ স্যার। ওকে, আচ্ছা এখন আমরা ইউনিট 6 স্টার্ট করছি, প্রিমিয়াম। এখন প্রিমিয়াম এটা কি? প্রিমিয়ামটা আমরা হচ্ছে মূলত একটা ইংরেজি শব্দ। প্রিমিয়ামটা কি? যেমন ধরেন আপনি যে অতিরিক্ত অর্থ, মানে কোনো কিছুর জন্য, ভবিষ্যতে কোনো কিছু পাওয়ার জন্য আপনি আজকে কিছু অর্থ পরিশোধ করছেন, আজকে কিছু অর্থ দিচ্ছেন, এটাই হচ্ছে মূলত প্রিমিয়াম। এখন প্রিমিয়ামটাকে আবার আমরা আরেকটা বলে থাকি অতিরিক্ত অর্থ। যেমন আমরা বলি না যে প্রিমিয়াম শেয়ারটা প্রিমিয়ামে সেল হচ্ছে, তার মানে শেয়ারটা প্রিমিয়ামে সেল হওয়া মানে কি? যে শেয়ারটা অধিহারে সেল হচ্ছে। আবার কি বলি? ডিসকাউন্টে সেল হচ্ছে। ডিসকাউন্ট কি বলছি? অবহারে, মানে কম মূল্যে। আর বীমা ক্ষেত্রে প্রিমিয়াম যেটা, সেটা হচ্ছে আপনি ভবিষ্যতে কোন একটা ক্ষতিপূরণের জন্য, ভবিষ্যতে ক্ষতিপূরণ হবে আপনার, মানে ক্ষতি হতে পারে, এটার উপর ভিত্তি করে ভবিষ্যতে ক্ষতি হবে এমন চিন্তা করে আপনি কি করলেন? আজকে বীমাটা করছেন, এবং ওই ভবিষ্যতে ক্ষতিটা হ্রাস করার জন্য আপনি আজকে থেকে কিছু নির্দিষ্ট অর্থ পরিশোধ করে যান। এই পরিশোধকৃত অর্থটাকে আমরা বলছি প্রিমিয়াম। হ্যাঁ, এরপরে এখন হচ্ছে আমরা বোনাসটা দেখব। বোনাসটা কি? যেমন ধরেন বোনাস হচ্ছে আপনি বীমা চুক্তিটা করেছেন 5 বছরের জন্য, এখন 5 বছর পরে আপনার কোনো ক্ষতি হলো না। এখন এই যে 5 বছরের জন্য তো আপনি প্রিমিয়াম দিয়ে গেলেন, 10,000 করে দিলেন, তাহলে বছরে কত দিচ্ছেন? 1,20,000। 5 বছরে কত দিচ্ছেন? 6 লক্ষ টাকা।
এখন এই যে 6 লক্ষ টাকা আপনি প্রিমিয়াম দিয়ে গেলেন কিন্তু কোনো ক্ষতি হলো না। এখন এই 6 লক্ষ টাকা বীমা কোম্পানি তো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে, সেখান থেকে কি পেলো? মুনাফা পেলো। এই মুনাফাটাকেই আপনাকে কি করে দিবে? আপনাকে মুনাফাটা ভাগ করে বোনাস হিসেবে দিবে। এটাকে ভাইয়া শুনতে পাচ্ছি না। ভাইয়া কথাগুলো শোনা যায় না। স্যার মিউট করছে কোনো কারণে হয়তো। জি জি, এখন শোনা যাচ্ছে? জি স্যার এখন শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এটা সামহাউ টাচে লেগেছিল। আচ্ছা, তো এখন আমি যেটা বললাম যে প্রিমিয়ামটা দিয়ে গিয়েছেন, দিয়ে যাওয়ার পরে 5 বছর পরে আপনার ক্ষতিটা হয়নি। আসলে তো কেউ তো চায় না যে ক্ষতি হোক, কেউ তো চায় না যে আমার গাড়িটা পুরো নষ্ট হয়ে যাক। এখন এই যে ক্ষতিটা না হওয়ার পরেও আপনি 5 লক্ষ টাকা দিয়েছেন, এই 5 লক্ষ টাকা তো বীমা কোম্পানি কোনো একটা জায়গায় ইনভেস্ট করলো, বিনিয়োগ করলো, এই বিনিয়োগ থেকে যে একটা মুনাফার অংশ আপনাকে দিচ্ছে সেটাকে বলছে বোনাস। এরপরে বার্ষিক বৃত্তি। বার্ষিক বৃত্তি এটা আমরা ফাইন্যান্সে পড়ছি যে নগদ প্রবাহের সমপরিমাণ ধারাকে আমরা বলছি বার্ষিক বৃত্তি। অর্থাৎ আপনি প্রিমিয়ামটা নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পর্যন্ত আজীবন দিয়ে যাচ্ছেন, বা 10 বছরের জন্য দিয়ে যাচ্ছেন, বা 5 বছরের জন্য দিয়ে যাচ্ছেন, এই রেটটাকে, এই হারটাকে বা এই টাকাকে আমরা বলছি বার্ষিক বৃত্তি। এখন এই বার্ষিক বৃত্তিটাকে দুইটা ভাগে আবার ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি, একটা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি। আপনি চুক্তিতে বলে দিয়েছেন কি প্রত্যেকটা মাসের শেষে আপনি দিবেন, মানে মাসের শেষের তারিখ 30 তারিখ, যেমন জানুয়ারি মাসের 30 তারিখ আপনি দিচ্ছেন, তাহলে এটা হচ্ছে কি সাধারণ অ্যানুইটি, যেটা অর্ডিনারি অ্যানুইটি বলে থাকি। আবার আপনি দিচ্ছেন কি প্রত্যেকটা মাসের শুরুতে, জানুয়ারি মাস এখনো শুরু হয় নাই, জানুয়ারি মাস এখনো শেষ, মানে স্টার্ট হচ্ছে মাত্র আজকে 1 তারিখ, আপনি আজকেই দিচ্ছেন, এই ক্ষেত্রে এটাকে আমরা বলছি, এই ক্ষেত্রে এটাকে আমরা কি বলছি যে এটা হচ্ছে আপনার ভবিষ্যৎ বা অগ্রিম অ্যানুইটি। পুনঃবীমা। এখন আমরা দেখব পুনঃবীমা। পুনঃবীমাটা কি? পুনঃবীমাটা হচ্ছে যে বীমাটা, ধরেন একজন বীমাকারী প্রথমে বীমাটা নিল, যেমন আমি 10 লক্ষ টাকা বীমা করলাম একটা কোম্পানির কাছে, সেই কোম্পানিটা যখন আবার আরেকটা কোম্পানির কাছে বীমা করে ওই টাকাটা, সেটাকে বলছে পুনঃবীমা। যেমন ধরেন আমি 10 লক্ষ টাকার জন্য একটা গাড়ির বীমা করলাম একটা কোম্পানির কাছে, এই কোম্পানি চিন্তা করলো যে এই 10 লক্ষ টাকার রিস্ক আমার জন্য কষ্ট হয়ে যাবে, তখন এই বীমা কোম্পানি যখন আরেকটা বীমা কোম্পানির কাছে বীমাটা করছে, তখন সেটাকে আমরা বলছি রিইন্স্যুরেন্স বা পুনঃবীমা। আরেকটা হচ্ছে দ্বৈত বীমা। দ্বৈত বীমা কোনটা? যখন একজন বীমা গ্রহীতা একাধিক বীমা কোম্পানির কাছে বীমা করে, তখন সেটাকে আমরা বলছি দ্বৈত বীমা। যেমন ধরেন আপনার একটা গাড়ি আছে, সেই গাড়িটা আপনি 2-3টা বীমা কোম্পানির কাছে বীমা করলেন, তখন সেই 2-3টা বীমা কোম্পানিকে আমরা বলছি কি একসাথে দ্বৈত বীমা। হ্যাঁ, এখন আমরা দেখব জীবন বীমার দাবি আদায়ের পদ্ধতি, যে আমরা কিভাবে দাবি আদায়টা করতে পারি। যেমন একটা হচ্ছে সাময়িক বীমাপত্র। সাময়িক বীমাপত্রটা কি? যে হ্যাঁ, যেটা বলছিলাম যে সাময়িক বীমাপত্র, যে সাময়িক বীমাপত্রে কি বলছে যে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ব্যক্তি মারা গেলেও মারা যাওয়ার পরে ওই ব্যক্তির অর্থ পরিশোধ করে দিল। আর আজীবন বীমাপত্রে কি বলছে যে বীমাকৃত ব্যক্তির মৃত্যু ঘটলেই তখনই দাবিটা পরিশোধ করবে, এছাড়া বীমাকৃত ব্যক্তির যদি মৃত্যু না ঘটে তাহলে দাবিটা পরিশোধ করবে না। আর মেয়াদি বীমাপত্রে কি বলছে যে মেয়াদের মধ্যে যদি ব্যক্তি মারা যায়, মেয়াদের মধ্যে যদি ব্যক্তি মারা যায় পরিশোধ করবে, বা জীবিত অবস্থায় যদি মেয়াদকাল পরিপূর্ণ হয়। যেমন ধরেন আপনি বীমা করেছেন 5 বছরের জন্য, 5 বছর মেয়াদি, এখন এর মাঝে যদি আপনি মারা যান তাহলে বীমা দাবি পরিশোধ করবে, আর যদি মারা না যান তাহলে টোটাল 5 বছর শেষ হলে তখন আপনাকে মুনাফার একটা অংশ দিবে বা বীমা দাবি পরিশোধ করবে। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে
মনোনীত ব্যক্তির প্রামাণ্য দলিল, ওইগুলো আমি এই যে উপরে নির্ধারিত মেয়াদে দাবি পরিশোধ এটা বললাম, বীমাকৃত ব্যক্তির মৃত্যুর দাবি পরিশোধ এটা বললাম। তো এখন ওই বীমাকৃত ব্যক্তির মৃত্যুর দাবি পরিশোধ করতে গেলে কিছু বিষয় সম্পর্কে অবহিত হতে হয়, যেমন মেডিকেল সার্টিফিকেটের দরকার হয়। মেডিকেল সার্টিফিকেট দেখে এবং কি কারণে ওনার মৃত্যু ঘটলো সেটা দেখে, যেমন ওনার মৃত্যু যে কারণে ঘটছে সেটা উল্লেখ থাকতে হবে চুক্তিতে, এই কারণে মৃত্যু হলে বীমা দাবি পরিশোধ করবে, এই বিষয়গুলো কাগজপত্রাদি দেখতে হয়। এরপরে মনোনীত ব্যক্তির প্রামাণ্য দলিল। এখন ধরেন বীমা গ্রহীতা যেই ব্যক্তিকে মনোনয়ন করে গিয়েছে, এখন বীমাকারী এখন দেখবে যে সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা। সেই ব্যক্তি যেমন বললো যে আমার ছেলে, এখন তাহলে ওনার বার্থ সার্টিফিকেট দেখবে, বার্থ সার্টিফিকেটে ইনার নাম আর ওনার নাম এক আছে কিনা, ভোটার আইডি দেখতে পারে, আবার কি পুলিশ ভেরিফিকেশন করতে পারে, এভাবে বিভিন্ন যাচাই বাছাই করে এটা দেখবে। এরপর উত্তরাধিকারী সনদপত্র অ্যাফিডেভিট দেখতে পারে। উত্তরাধিকার সনদপত্র কি, যে মানে ওই আপনার হচ্ছে ইনিয়ার যে উত্তরাধিকারী ইনি, এই যে যেমন ধরেন ওনার অবর্তমানে ওনার ছেলে হচ্ছে ইনি, এই সনদটা এখন সেটা কি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারে, উপজেলা পরিষদ থেকে নিতে পারে, ঠিক আছে, এখান থেকে উনি নিয়ে এটা প্রমাণ করবে। এরপরে শেষে এসে যখন দেখবে যে না সব ঠিক আছে, তখন বীমা কোম্পানি বীমা গ্রহীতার দাবিটা পরিশোধ করবে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বীমা দিয়ে বীমার ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে এখানে অনেকগুলো উদ্দেশ্য সংশ্লিষ্ট, তারপরে আপনাকে বীমা দাবিটা পরিশোধ করবে। যেমন উদ্দেশ্য ছিল দুর্ঘটনা, তাহলে সেটা দেখবে। উদ্দেশ্য ছিল কি হাসপাতালের কোনো খরচের কারণে, এই যে সবকিছু মিলে তখন সবগুলো উদ্দেশ্য বিবেচনা করে ক্ষতিপূরণটা করবে। আর যদি এই ক্ষেত্রে যে নিখোঁজ বীমা গ্রহীতা, সাধারণত হচ্ছে বীমাকারীকে বীমা গ্রহীতাকে যদি সাধারণত 10 বছরের বেশি যদি নিখোঁজ থাকে, বীমা গ্রহীতা বীমা করেছে কিন্তু দেখা যাচ্ছে ওনাকে পাওয়াই যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না উনি কই আছে, এভাবে যদি সাধারণত 10 বছর যদি উনি নিখোঁজ থাকে, তখন আমরা ধরে নিই উনি মৃত, তখন সেক্ষেত্রে আমরা ওনাকে মৃত ঘোষণা করে দাবিটা পরিশোধ করে থাকি। যে ইউনিট 6 এ কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া বার্ষিক ভিত্তি এবং পূর্ণ বীমাটা একটু আবার বলেন। আচ্ছা, বার্ষিক ভিত্তিতে বলা হচ্ছে যে নগদ প্রবাহের, আমরা বার্ষিক ভিত্তি বলতে কি বুঝি, সমপরিমাণ নগদ প্রবাহের ধারা, অর্থাৎ সমপরিমাণ মানে 100 টাকা, 200 টাকা, 500 টাকা প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে যে এই নির্দিষ্ট পরিমাণ অর্থ যে দিচ্ছি সেটাকে আমরা বলছি বার্ষিক ভিত্তি। আর পুনর্বীমা হচ্ছে কি, যখন একজন ব্যক্তি, পুনর্বীমা হচ্ছে কি একজন ব্যক্তি যখন একটা বীমা কোম্পানির কাছে বীমা করে, সেই বীমা কোম্পানি যখন পুনরায় আরেকজনের কাছে বীমা করে, তখন সেটাকে আমরা বলছি পুনর্বীমা। আর দ্বৈত বীমাই বলছি কি, পূর্ণ বীমার ক্ষেত্রে একটা বিষয়, যে পূর্ণ বীমার ক্ষেত্রে আমি যদি একটা কোম্পানির কাছে বীমা করি, ওই কোম্পানি তার একজনের কাছে বীমা করছে, এখন আমার দাবিটা কি আমি যার কাছে করছি তার থেকে নিব, নাকি তারা আবার দুজনে আলাদাভাবে আমাকে দিবে? হ্যাঁ, এখন হচ্ছে আপনি যদি দুইজনের কাছে বীমা করে থাকেন তাহলে তারা আনুপাতিক হারে আপনাকে ক্ষতিপূরণ করবে। না, দুইজনের কাছে না, আমি তো করবো একজনের কাছে। ইনি সে যদি আরেকজনের কাছে আমার বীমাটা করে, তাহলে আমি কিভাবে টাকাটা নিব? আপনার দেখার বিষয় না, আপনার সেক্ষেত্রে সেটা আপনি দেখবেন না, সেক্ষেত্রে সেটা তাদের বিষয়, আপনার ক্ষতিপূরণ আপনি পেলেই হলো। তাহলে আমি যার কাছে করছি সে আমার দিবে নাকি? জি জি জি। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। জি, আর কারো কোনো প্রশ্ন? ভাই বার্ষিক ভিত্তিটা কি? বার্ষিক ভিত্তি হচ্ছে নগদ প্রবাহের সমপরিমাণ ধারা, অর্থাৎ ধরেন আপনি প্রিমিয়ামটা নির্দিষ্ট থাকবে এবং সেটা নির্দিষ্ট বছর পর্যন্ত আপনি দিবেন, সেটাকে আমরা বলছি বার্ষিক ভিত্তি। যেমন ধরেন প্রিমিয়াম বললাম 500 টাকা এবং সেটা প্রত্যেক মাসে আগামী 5 বছর ধরে দিবেন, এটাকে বলছি বার্ষিক ভিত্তি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া নেক্সটে যান। নেক্সটে আমাদের ক্লাস শেষ, মানে নেক্সটে আর কোনো স্লাইড নাই। আমি কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম গতকাল কান্নার ভাইয়া।
মেসেঞ্জারে কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম, একটু দেখলে ভালো হতো ভাইয়া। মানে চ্যাট বক্সে এখন না এখন না, আমি গতকাল রাতে আপনার এক ইয়ের মধ্যে দিয়েছিলাম, ফেসবুকে ইয়ের মধ্যে। আচ্ছা, তাহলে আমি তো ব্যস্ত ছিলাম, তাহলে আপনি যেহেতু ওখানে দিয়েছেন আমি ওখানে আনসার গুলো দিতাম, তাই তো? আচ্ছা শুনো, তোমরা এগুলা তোমাদের যে প্রশ্নগুলা এগুলা তোমরা হচ্ছে আমাকে অথবা রাজন ভাইকে একসাথে করে তোমরা হচ্ছে সেন্ড করবা, যার যার যে প্রশ্ন আমরা হচ্ছে লেকচারারকে ফরওয়ার্ড করব, বুঝছো? যদি লেকচারার না দেখে, কারণ লেকচারার তো শুধু এই ক্লাস নেয় না, অন্যান্য ব্যস্ততা থাকে তার, তো এটা হচ্ছে বেসিক্যালি রাজন ভাইকে দিবা অথবা হচ্ছে আমাকে দিবা, অন্তত আমাদেরকে প্রশ্ন ফরওয়ার্ড করবা, আমরা হচ্ছে একত্রিত করে, কারণ একজনের দেখা গেছে সিমিলার কোয়েশ্চেন থাকে, ওগুলা হচ্ছে আমরা লেকচারারকে আগে দিয়ে দিব, এবং যারা এখানে ইন্টেনসিভ ব্যাচের আছো তাদের প্রশ্নের সমাধান হচ্ছে আমরা আগে প্রায়োরিটি বেসিস দিব, এরপরে হচ্ছে জেনারেল যারা আছো তাদেরটা দিব, সবাইকেই প্রশ্নের উত্তর দেওয়া হবে, তো সমস্যা নাই। কোনো কারণে যদি লেকচারার রিপ্লাই না দেয় ওটা আমাদেরকে ফরওয়ার্ড করবে, আমরা তাদেরকে পাঠাই দিব, তখন আর অসুবিধা হবে না, ক্লাসের আগে আমরা দিয়ে দিব, দেখা গেছে একদিন আগে, তো তারপর সে ওটা রেডি করে রাখবে। ওকে জি, ঠিক আছে আজকে আর আচ্ছা ভাই, আমি কি না বিমার সম্পর্কে আমার কোনো প্রশ্ন না, ফাইন্যান্সের মধ্যে কয়েকটা প্রশ্ন ছিল, সময় হবে কি ভাইয়া? আচ্ছা জি, বলেন একটা প্রশ্ন করব। ভাই আমার কতগুলো ছিল বলছিলাম। আচ্ছা আচ্ছা, একজন একটা বলেন, একজন। জি ভাই, আমারটা হচ্ছে যদি কুপন রেট ওয়াইটিএম এর চেয়ে বড় হয়, জি, তখন নাকি মানে বন্ডটি অবমূল্যায়িত হয়। জি ভাই এটা কেমনে অবমূল্যায়িত হয়, এবং সেখানে নাকি বিনিয়োগকারী লাভজনক হয়, কেমনে লাভজনক হয়? আচ্ছা, খেয়াল করেন, বিনিয়োগকারী লাভজনক মানে বন্ডের যে রিটার্ন সেটাকে আমরা বলে থাকি ওয়াইটিএম বা ইল্ড টু ম্যাচুরিটি, ঠিক আছে? জি ভাইয়া। এখন খেয়াল করেন, মানে এই ওয়াইটিএমটা হচ্ছে বিনিয়োগকারী পেয়ে থাকে এই রিটার্নটা, হ্যাঁ? এখন খেয়াল করেন, দুটো বন্ডের মধ্যে যেটার রিটার্ন বেশি আপনি সেটা কিনবেন না? জি। এখন ওই দুটা বন্ডের থেকে যেটার ওয়াইটিএম মানে ইল্ড টু ম্যাচুরিটি বেশি, মানে যেটার বিনিয়োগের হার বেশি, আপনার আয়ের হার বেশি, সেটা কিনলে আপনি লাভবান না? জি ভাইয়া। তাহলে আপনি কোনটা নেবেন, যেটার ওয়াইটিএম বেশি? না, এখানে ভাইয়া কুপন রেট যদি ওয়াইটিএম এর চেয়ে বড় হয়, এটা বলছে ভাইয়া। হ্যাঁ, এখন দেখেন, কুপন রেটটার সাথে কুপন রেটটা তো ওখানে 10% দেখাচ্ছে, এখন আপনি এটাকে কুপন রেট থেকে ওয়াইটিএম এ নিয়ে আসলেন। ওয়াইটিএম মানে কি, যেটা আপনি ক্যালকুলেশন করে বের করেছেন। জি জি। এখন বের করে দেখলেন যে মার্কেটে 10%, কিন্তু আমি হিসাব করে দেখলাম আমি পাই 12%। জি। তাহলে এখন আপনি কিনবেন কি কিনবেন না? অবশ্যই কিনবো। অবশ্যই কিনবেন, এটা আপনার লাভ। এখন দেখেন, কিন্তু প্রকৃতপক্ষে এটার রেট হওয়া দরকার 12%, কিন্তু মার্কেটে চলে 10%, তাহলে এটা অবমূল্যায়ন হচ্ছে না? জি জি। ক্লিয়ার? হ্যাঁ, তো অবমূল্যায়িত হলে কি ভাইয়া বিনিয়োগকারীর জন্য লাভজনক হবে? অবশ্যই বিনিয়োগকারীর জন্য লাভজনক। অবমূল্যায়ন মানে কি, আপনি হিসাব করে দেখলেন আজকে যদি এটা বিক্রি করে তো 12 টাকায় বিক্রি করা দরকার, কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে 10 টাকায়, তাহলে আমি কিনে ফেলবো না? কারণ আমি তো এটা কিনে 12 টাকায় বিক্রি করতে পারবো। জি জি ভাইয়া, তখন নাকি লিখিত মূল্যের চেয়ে বাজার মূল্যটা বৃদ্ধি পায়। এই তো, লিখিত মূল্যের চেয়ে বাজার মূল্যটা বৃদ্ধি পাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, জি ভাই, আরেকটা হচ্ছে বিশেষ প্রকার শেয়ারের মধ্যে একটা প্রশ্ন দিচ্ছে, নিচে কোনটি বিশেষ প্রকার শেয়ার? আচ্ছা, সেখানে অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ারও আছে, বিলম্বিত শেয়ারও আছে। জি, এখানে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে? এখানে বিলম্বিত শেয়ারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা ভাই, আর সংরক্ষিত তহবিল আর সংরক্ষিত মুনাফার মধ্যে একটু তফাৎটা কি? সংরক্ষিত তহবিলের একটা অংশ হচ্ছে সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত তহবিলটা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করলাম, সেই উৎস অনেকগুলো উৎস হইতে পারে, তার মধ্যে একটা উৎস হচ্ছে সংরক্ষিত মুনাফা। জি ভাইয়া, আর অধীন ঋণপত্রটা কি? কোনটা? অধীন ঋণপত্র। অধীন ঋণপত্র হচ্ছে যে ঋণপত্রটা ধরেন কোন একটা শর্ত সাপেক্ষে, বিশেষ শর্ত সাপেক্ষে, এবং যেখানে বিশেষ নিয়ন্ত্রণ থাকবে, অধিক নিয়ন্ত্রণ থাকবে এবং অধিক শর্ত যুক্ত থাকবে, সেটাকে আমরা অধীন বলছি। জি ভাই, আর একটা হচ্ছে ঘূর্ণায়মান ঋণ স্বল্প ও মধ্যমেয়াদী উভয়ের উৎস। মানে এই ঘূর্ণায়মান ঋণটা কি এটা? ভাইয়া, ঘূর্ণায়মান ঋণটা নাকি স্বল্প ও মধ্যমেয়াদী উভয়ের উৎস।
অপশনে যদি আচ্ছা দুইটা থাকে তাহলে কোনটা দেবো আর কি? এখন ঘূর্ণায়মানটা যদি 1 বছরের যদি মেয়াদে যদি লেখা থাকে 1 বছরের কমের, তাহলে আমি জি জি স্বল্প মেয়াদী ধরে নিব। জি ঘূর্ণায়মানটা যদি ওখানে প্রশ্নে লেখা থাকে 1 বছরের অধিক সময়ের, তখন আমি সেটাকে মধ্যমেয়াদী ধরে নিব। আচ্ছা। জি ভাইয়া, তারপরে আর একটা কারো হচ্ছে ভাইয়া জি স্বল্প মেয়াদী অর্থায়নের ব্যয় মূলধন কাঠামোর উপর নির্ভর করে। জি স্বল্প এটা মেয়াদী হ্যাঁ অর্থায়নের হ্যাঁ এটা এটা কিভাবে মানে হচ্ছে তো, জি 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 মানে এটা আমি কিভাবে নির্ধারণ করব? জি ভাইয়া হ্যাঁ এখন খেয়াল করেন, স্বল্প মেয়াদী অর্থায়নটা, স্বল্প মেয়াদী যে অর্থায়নটা, জি যেমন ভাইয়া ধরেন আপনি একটা ফাস্টফুডের বিজনেস করেন, হ্যাঁ জি ফাস্ট ভাইয়া ফুড। এখন এই ফাস্ট ফুড বিজনেসে আপনার কিছু জিনিস প্রতিদিন প্রয়োজন হচ্ছে, যেমন আপনার ময়দার দরকার প্রতিদিন, প্রতিদিন আপনার জি তেলের দরকার, প্রতিদিন জি আপনার বিভিন্ন বাটার বেকার এগুলোর দরকার। কিন্তু জি আপনি যে টেবিল রেখেছেন এগুলো তো প্রতিদিন দরকার, মানে একবার কিনেছেন শেষ। জি এখন এই যে প্রত্যেক দিনের যে ব্যয়টা, এটা আপনার স্বল্প মেয়াদী না? জি এই যে 5 কেজি ময়দা লাগে, 2 কেজি আটা লাগে, 3টা ডিম লাগে, কতার কতার। জি জি এরপরে হচ্ছে আপনার এই যে এই র মেটেরিয়াল যেগুলো আছে, মানে প্রতিদিনের যে খরচটা, এখন এটা আপনি কি করছেন, আপনাকে প্রতিদিন এটা সরবরাহ করতে হচ্ছে না? জি কিন্তু টেবিল তো প্রতিদিন সরবরাহ করতে হচ্ছে না। না। তাহলে এই যে প্রতিদিন এটা কন্টিনিউয়াস ক্যাপিটাল ব্যয়, এটা আপনার প্রতিদিন এই মূলধন ব্যয়টা হচ্ছে। আচ্ছা ভাইয়া, আর ভাই একটা প্রশ্ন গতবারে করছিলাম, এটার উত্তর মানে পাই নাই আর কি। তালা বক্স নগদ ব্যয়, এটা কি ভাইয়া? এটা পাই নাই যে। আমি বুঝিনি, আবার একটু। তালা বক্স নগদ প্রবাহ কি? আচ্ছা ধরেন যেখানে আপনার বক্স, তালা বক্স নগদ প্রবাহ, যেখানে আপনার নগদ প্রবাহটা ফিক্সড থাকতেছে, ফিক্সড। হ্যাঁ জি যেমন ভাইয়া আমরা নগদ প্রবাহ, নগদান্ত প্রবাহ তো এমন হতে পারে না যে আজকে 500 টাকা পাইলাম, পরের দিন 700 টাকা পাইলাম, পরের দিন 800 টাকা পাইলাম, জি তাহলে জি এটা পরিবর্তন হচ্ছে। জি জি আবার পরিশোধ করার ক্ষেত্রে আজকে 200 পরিশোধ করলাম, কালকে 300 পরিশোধ করলাম, কালকে তারপর দিন 500 পরিশোধ করলাম, জি পরিবর্তন হচ্ছে। এখন প্রতিদিন 700 পরিশোধ করি, প্রতিদিন 700 পাই, বক্স ক্লোজ করে দিলাম না, লক হয়ে গেল না? তার মানে তালা বক্স আর অ্যানুইটির মধ্যে কোনো পার্থক্য নাই? হ্যাঁ পার্থক্য নাই তা বলা যাবে না। যেমন হচ্ছে অ্যানুইটিতে তো আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ ধরি, এটাতে আমি একসাথে ধরলাম আর কি, বলা যায় মানে মোস্ট অফ দা একই। আচ্ছা আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। জি তা আর কারো প্রশ্ন? জি ভাই, আমার কয়েকটা প্রশ্ন ছিল। জি জামাল হোসেন। আচ্ছা এখানে ভাই, এখানে একটা নৈবিত্তিকের মধ্যে আমি জয়কলির বইয়ের মধ্যে পাইছিলাম, নৈবিত্তিক সলভ করার সময় যে একটার মধ্যে দেওয়া আছে যে মুনাফার উদ্দেশ্যে যে অর্থায়নের গঠন ও ব্যবস্থাপনা করা হয় না তাকে বলে, এখানে 4টা অপশন দিছে, যে ব্যবসায় অর্থায়ন, সরকারি অর্থায়ন, অব্যবসায়ী অর্থায়ন, আর একটা হচ্ছে অর্থায়ন ব্যবস্থাপনা। তো আমার হিসেবে তো অব্যবসায় অর্থায়ন হওয়ার কথা, কিন্তু এখানে বি নাম্বারটা অ্যান্সার দেওয়া আছে যে সরকারি অর্থায়ন। এখানে অব্যবসায়ী অর্থায়ন হবে, আবার এখানে তাহলে সরকারি এখানে হ্যাঁ এখানে অব্যবসায়ী অর্থায়নও কারেক্ট, সরকারি অর্থায়নও কারেক্ট। এখানে মূল সমস্যাটা হচ্ছে ওরা যে অপশনটা দিছে, অপশনে 2টা আনসার দিয়ে দিছে একসাথে। তাহলে ভাই কারণ এখানে বেশি আমরা মূল্যায়ন কোনটা করতে পারি? যদি দুটোটাই দেওয়া থাকে আমি কোনটা দিতে পারি এই ক্ষেত্রে? মানে বেশি প্রায়োরিটি কোনটাকে দেওয়া হবে? সেক্ষেত্রে অব্যবসায়ী প্রতিষ্ঠানটাই অধিক গ্রহণযোগ্য, তবে কেউ যদি সরকারি অর্থায়নটা দেয় তারটাও কেটে দেওয়ার সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কেন? কারণ আপনাকে দেখতে হবে মুনাফা যে প্রতিষ্ঠানগুলো সামাজিক কল্যাণ সাধনের জন্য সৃষ্টি হয়, এদেরকে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান বলি। এদের মূল সংজ্ঞাটাই হচ্ছে এরা মুনাফার উদ্দেশ্যে গঠিত হয় না, মুনাফার জন্য এটা করে না। আবার সরকারটাকে যদি আমরা দেখি, আমরা সরকার মুনাফার জন্য পরিচালিত হয় না। সরকার একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন, সরকার একটা দেশের দৈনন্দিন যে ব্যয় সেটা মেটানোর জন্য, অর্থাৎ সরকার একটা দেশকে সচল রাখার জন্য যা যা প্রয়োজন তার জন্য অর্থায়ন করে থাকে। তার মানে কি সরকারও মুনাফার উদ্দেশ্যে করে থাকে না, তবে অব্যবসায়ী প্রতিষ্ঠান অধিক গ্রহণযোগ্য। এখানে 2টা আনসারই কারেক্ট, এটা আর কি। তো অপশনগুলো সিলেক্ট করার ক্ষেত্রে এদের একটু মিস্টেক হয়েছে। আচ্ছা ভাই, আমার আরেকটা নৈবিত্তিকের সমস্যা আছে যে
একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী প্রদর্শন করা হয় নিচের কোনটির মাধ্যমে? এখানে 4টা অপশন আছে, যে আয় বিবরণী, উদ্ধৃতপত্র, নগদ প্রবাহ বিবরণী, আচ্ছা আর্থিক অবস্থার বিবরণী। তো এখানে অ্যান্সারটা আছে আর্থিক অবস্থার বিবরণী। তো আমার প্রশ্ন হচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণী আর উদ্ধৃতপত্র তো একই কথা, তাহলে এখানে উদ্ধৃতপত্রটা দেয় নাই কেন? হ্যাঁ, আবার আপনি একটু কাইন্ডলি প্রশ্নটা একটু আস্তে আস্তে করে আবার বলবেন। প্রশ্নটা একটি হ্যাঁ, আচ্ছা, একটি ব্যবসা প্রতিষ্ঠানে যাবতীয় আর্থিক কার্যাবলী প্রদর্শন করা হয় নিচের কোনটির মাধ্যমে? যে আর্থিক অবস্থার বিবরণী, উদ্ধৃতপত্র, নগদ প্রবাহ বিবরণী, আয় বিবরণী। এখানে 4টা অপশনে তারা অ্যান্সার দিছে আর্থিক অবস্থার বিবরণী। এখন আমার প্রশ্ন হ্যাঁ, হচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণী আর উদ্ধৃতপত্র তো একই কথা। জি। এখন এইখানে অপশন একটু মিস্টেক করেছে। মিস্টেকটা হচ্ছে এখানে আর্থিক অবস্থার বিবরণী হবে না, হবে আর্থিক বিবরণী। কারণ আর্থিক কার্যাবলী, তাহলে আপনি যে আয় ব্যয় হিসাবটা রাখেন সেখানে আর্থিক কার্যাবলী লিপিবদ্ধ করেন না? জি ভাইয়া। আপনি যে নগদ প্রবাহ করেন সেখানে আর্থিক কার্যাবলী লিপিবদ্ধ করেন না? করি ভাইয়া, ঠিক আছে করি। আপনি যে উদ্বৃত্তপত্র করেন সেখানে আর্থিক কার্যাবলী লিপিবদ্ধ করেন না? হ্যাঁ করি। তাহলে এখানে ওই আর্থিক অবস্থার বিবরণী জায়গা আর্থিক বিবরণীটা হবে নাকি? অপশনটা হবে আর্থিক বিবরণী। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ, এটা বুঝতে পারছি। এখানে আরো কয়েকটা প্রশ্ন ছিল যে যে ফাইন্যান্সের মধ্যে যে ট্রাস্ট রসিদ ঋণ কি, এটা একটু বুঝি নাই আমি। আচ্ছা, আমি আপনাকে আবার সুযোগ দিব। সবাইকে একটু একটু সুযোগ দিই, সবাইকে দেখি বাকিদের দুইটা প্রশ্ন করুক, এরপর আবার আপনাকে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আর বাকি তাহলে আমি আবার আপনার কাছে আসতেছি। বাকিদের কারো কোনো প্রশ্ন? বাকিদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, জি নাই মনে হয়। আপনি করেন, আপনার প্রশ্ন করেন। ট্রাস্ট রসিদ কি, ট্রাস্ট রসিদ ঋণটা কি একটু বললে ভালো হতো। আচ্ছা, ট্রাস্ট রসিদ ঋণ হচ্ছে, ধরেন সাপোজ আমি আপনাকে আমার এজেন্ট হিসেবে বিলিভ করি, হ্যাঁ, প্রতিনিধি হিসেবে আপনাকে আমি বিশ্বাস করি। এই বিশ্বাসটার উপর ভিত্তি করে আমি আপনাকে একটা ডকুমেন্ট প্রোভাইড করলাম। এটার উপর ভিত্তি করে আপনি যদি ব্যাংকের কাছ থেকে ঋণ নেন তখন সেটাকে বলছি আমরা ট্রাস্ট রসিদ ঋণ। আর আপনি যদি ঋণটা পরিশোধ করতে অপারগ হন তখন আমি যে আপনার ট্রাস্ট হিসেবে থাকলাম, আপনার বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে থাকলাম, তখন আমি বাধ্য আমি এই ঋণটা পরিশোধ করতে। আর ট্রাস্ট রসিদ ঋণ কি ভাই? এখানে আরেকটা বিষয়, যেটা যে সম্মতিটা প্রকাশ করবে তার অ্যাকাউন্ট থেকে কি আবার টাকা উত্তোলন করা যাবে কিনা? যদি বুঝিনি, আবার একটু বলেন। যে বলছিলেন যে একজনকে যে বিশ্বস্ততার কারণে তার যে সম্মতি প্রকাশ করছে যে এই আমার লোক, যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য, এখন সে কি আবার তার অ্যাকাউন্ট থেকে, যে সম্মতি প্রকাশ করছে তার অ্যাকাউন্ট থেকে কি টাকা উত্তোলন করতে পারবে? তার অ্যাকাউন্ট, যে সম্মতি প্রকাশ করছে সে তার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবে না। যে সম্মতি প্রকাশ করছে এটা তারই রিস্ক হয়ে যায়। যদি ওই ব্যক্তি যদি টাকা পরিশোধ করতে অপারগ হয় ব্যাংকের, তখন তার টাকাটা পরিশোধ করতে বাধ্য। হ্যাঁ, এটা বুঝতে পারছি ভাই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাজার, মূলধন বাজার হাতিয়ারের মধ্যে যে মর্টগেজ লোন, একটু বললে ভালো হইতো ভাই। আচ্ছা, মর্টগেজ লোনটা হচ্ছে মূলত আপনার হচ্ছে যেমন স্থায়ী সম্পত্তি, আমরা জামানত হিসেবে অনেক কিছু নিতে পারি। যখন আমরা জামানত হিসেবে স্থায়ী সম্পত্তি নিচ্ছি, স্থাবর সম্পত্তিগুলো স্থায়ী, যেমন গাড়ি, বাড়ি, দালান কোঠা, এগুলো যখন আমরা নিই, এগুলোর উপর ভিত্তি করে যখন লোনটা দিই তখন সেটাকে আমরা বলছি মর্টগেজ লোন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আসলে আমার অনেকগুলো প্রশ্ন ছিল, এখন তো আজকে মনে হয় সময় হবে না, তো আমি রাজন ভাইয়ের কাছে হয়তো পাঠাবো, আর না হলে আপনি একটু মেসেঞ্জারে দেখলে আমার প্রশ্নগুলো দেখতে পাইবেন, কাইন্ডলি অ্যান্সার গুলো দিলে ভালো হবে। যেহেতু ভাইয়ারা বলছে এটা সবচেয়ে বেস্ট একটা ওয়ে, যে আপনি রাকিন ভাই বা রাজন ভাই ওনাদেরকে ফরওয়ার্ড করে দিয়েন, ওনারা আমাকে পাঠিয়ে দিলে লিস্ট করে, তাহলে আমি সুন্দর করে সব সাজিয়ে রাখলাম, নেক্সট ক্লাসে আমি সব কিছু দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। ইনশাল্লাহ আগামীতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।